ঠিকানার এয়ারপোর্ট না আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী, কি অবস্থা, কেমন আছেন আপনারা সবাই? আশা করি আল্লাহ তাআলার অশেষ রহমতে আপনারা সবাই ভালো আছেন। আপনারা আমার কথা ক্লিয়ারলি শুনতে পাচ্ছেন কিনা এবং আমাকে দেখতে পাচ্ছেন কিনা একটু আমাকে জানাবেন। আমাকে সবাই একটু কাইন্ডলি জানাবেন যে আপনারা আমাকে দেখতে পাচ্ছেন কিনা এবং শুনতে পাচ্ছেন কিনা, এবং বাংলাদেশের কে কোন প্রান্ত থেকে দেখছেন, এবং আপনাদের পরীক্ষা নিশ্চয়ই পিছিয়েছে। আপনারা সবাই জানেন যে আপনাদের পরীক্ষা 9 তারিখে হবে। আচ্ছা স্যার, আসসালামু আলাইকুম। স্যার কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি। কাগজের নৌকা বলেছেন আসসালামু আলাইকুম স্যার। মুনমুন বলেছেন আসসালামু আলাইকুম স্যার, কেমন আছেন? আয়েশা সিদ্দিকা বলছে এই সব প্রথম লাইভ আসলাম আজ সবার। ওকে, আচ্ছা, ক্লিয়ারলি আপনারা আমাকে হ্যাপি নিউ ইয়ার। ওকে, সবাইকে হ্যাপি নিউ ইয়ার জানিয়ে আমরা আজকে ক্লাস শুরু করছি। আজকে বছরের প্রথম দিন, আপনাদের সাথে প্রথমবারের মতো আবারও যে 26 সালে প্রথম আপনাদের সাথে আমার প্রথম দেখা, সে জায়গা থেকে আমি নিজেকে সৌভাগ্যবান মনে করছি এবং আপনাদের সাথে দীর্ঘ 25 বছরে মানে 2025 সালে দীর্ঘদিন ক্লাস নিয়েছি। তো আজকে 26 সালে পদার্পণ করেছি আমরা, প্রথম দিনেই আপনাদের সাথে আবার ক্লাসে আমি প্রথম উপস্থিত হয়েছি। সবাইকে সে জায়গা থেকে হ্যাপি নিউ ইয়ার জানিয়ে আজকে এই ক্লাসটা শুরু করছি। এবং আজকে দুর্দান্ত একটি ক্লাস হবে আমাদের। আজকে দুর্দান্ত একটি ক্লাস হবে। একটু আমরা প্রাইমারির জন্য একটি সুপার সাজেশন নিয়ে আজকে একটু ক্লাস নেব। আপনারা সবাই জানেন আমরা একটি সুপার সাজেশন নিয়ে আজকে ক্লাস নেব। সবাই আমার কথা ক্লিয়ারলি শুনতে পাচ্ছেন কিনা এবং আমাকে দেখতে পাচ্ছেন কিনা একটু আমাকে জানাবেন। স্যার আসসালামু আলাইকুম, চুয়াডাঙ্গা থেকে। ওকে, চুয়াডাঙ্গা থেকে দেখছি খায়রুল ইসলাম। ওকে ভাই, আসসালামু আলাইকুম স্যার, হ্যাপি নিউ ইয়ার। ওকে, আজকে তারিখ লিখতে কে কে ভুল করেছেন বলে যান। আচ্ছা, রবি দাস বলেছেন। ওকে, সবাই একটু দ্রুত গতিতে, একটু 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 একটা কাজ করা হচ্ছে না সবার, সেটা তো শেয়ার করা হচ্ছে না। এবং আজকে কিন্তু দুর্দান্ত, আজকে কিন্তু অনেকগুলো কিন্তু আজকে কি আছে বলেন তো, প্রশ্ন আছে, হিউজ এমসিকিউ আছে আজকে আমাদের, হিউজ এমসিকিউ। তো এই এমসিকিউ আজকে কিন্তু আমি আপনাদেরকে সবাইকে দিয়ে দিব, ঠিক আছে? সবাইকে দিয়ে দিব। আজকে অসংখ্য এমসিকিউ আছে, অসংখ্য এমসিকিউ আছে। সবাই যদি এইরকম গুরুত্বপূর্ণ এমসিকিউ গুলো পেতে চান, সবাই একটু শেয়ার করবেন, লাইভটা শেয়ার করবেন এবং শেয়ার ডান লিখে যাবেন সবাই। হ্যাঁ, হ্যাপি নিউ ইয়ার সবাইকে, অসংখ্য ধন্যবাদ। ঠিক আছে, একটু আমাকে কাইন্ডলি জানাবেন আপনারা কে কোথা থেকে দেখছেন এবং কোথা থেকে দেখছেন এবং আমার কথা ক্লিয়ারলি শুনতে পাচ্ছেন কিনা। আমি এখনই ক্লাসটা শুরু করে দেব, আপনাদের কাঙ্ক্ষিত ক্লাস, যেটা আপনাদের জবের জন্য খুবই গুরুত্বপূর্ণ, আপনারা সবাই জানেন। এবং আজকে সব বাছাইকৃত প্রশ্নগুলো আপনাদের সামনে নিয়ে আমরা হাজির হয়েছি। বাছাইকৃত প্রশ্নগুলো, যেগুলো থেকে পরীক্ষায় প্রতি বছরের পরীক্ষায় প্রশ্ন আসে থাকে। তো কাজে গুরুত্বপূর্ণ একটি ক্লাস, এবং আপনারা আজকে ক্লাস থেকে 3 থেকে 4 নাম্বার প্রশ্ন তারও বেশি কমন পাবে না ইনশাল্লাহ, আশা করা যায়। আজকে যেহেতু অনেকগুলো প্রশ্ন, অনেকগুলো সমাধান, তো প্রশ্নের হার অনুযায়ী এবং প্রশ্নের সমাধানের প্যাটার্ন অনুযায়ী সবকিছু মিলিয়ে বলতেই পারি আমরা যে আজকে গুরুত্বপূর্ণ একটি ক্লাস হতে চলছে। সবাই একটু ক্লাসটা শেয়ার করে দিবেন, একটু আমরা সবাই একটু শেয়ার ডান লিখে ফেলবো। উপস্থিতি খুবই কম, এটা দুঃখজনক। সবাই একটু শেয়ার ডান লিখে ফেলেন এবং সবাইকে একটু ইনভাইট করে দেন, মেনশন করে দেন। সবাই একটু দ্রুত গতিতে, সবাই একটু এই কাজটা করেন। আমরা এখনই ক্লাসটা শুরু করব, ঠিক আছে? ওকে, ওকে ওকে ওকে, আচ্ছা। শেয়ার ডান, সবাই একটু শেয়ার ডান করে ফেলেন তো, দ্রুত একটু শেয়ার ডান করে ফেলেন তো। আচ্ছা, 2 মিনিটের মধ্যে একটু শেয়ার ডান করে ফেলেন সবাই, একটু 2 মিনিটের মধ্যে শেয়ার ডান করে ফেলেন।
শেয়ার ডান করে ফেলেন 2 মিনিটের মধ্যে, 2 মিনিটের মধ্যে শেয়ার ডান করে ফেলেন, শেয়ার ডান করে ফেলেন সবাই, সবাই একটু শেয়ার ডান করে ফেলেন, 2 মিনিটের মধ্যে একটু শেয়ার ডান করে ফেলেন। ইনশাল্লাহ ইনশাল্লাহ আমরা আজকে দুর্দান্ত ক্লাস নেব, দুর্দান্ত একটু ক্লাস নেব, ঠিক আছে? একটু দুর্দান্ত ক্লাস নেব, সবাই একটু শেয়ার ডান করে ফেলেন, সবাই একটু শেয়ার ডান করে ফেলেন, সবাই 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 একটু শেয়ার ডান করে ফেলেন সবাই। আজকের এই দুর্দান্ত ক্লাস নেব, সবাই একটু শেয়ার ডান করে ফেলেন, একটু দুর্দান্ত আজকে ক্লাস নেব এবং আপনাদের সবার সামনে হাজির হয়েছি। শুরু করে দেন দ্রুত দ্রুত, আপনাদের শেয়ার ডান শেষ হলেই, আপনাদের শেয়ার ডান শেষ হইলেই আমি ক্লাস শুরু করব, ঠিক আছে? আপনাদের শেয়ার ডান শেষ হইলে আমি কি শুরু করব বলুন তো? ক্লাস শুরু করে দেব। একটু দ্রুত গতিতে আমাকে একটু শেয়ার করে দেন, সবাই একটু শেয়ার করে ফেলেন, সবাই একটু শেয়ার করে দেন, সবাই একটু শেয়ার করে দেন, সবাই সবাই একটু শেয়ার করে দেন সবাই। দুর্দান্ত এটা আমরা আজকে লাইভ সেশন নেব, দুর্দান্ত দুর্দান্ত এটি লাইভ সেশন হবে। সবাই একটু শেয়ার ডান করে ফেলেন, সবাই একটু শেয়ার ডান করে ফেলেন। থ্যাংক ইউ সো মাচ সবাইকে, থ্যাংক ইউ সো মাচ সবাইকে, থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ সো মাচ সবাইকে যারা যারা লাইভটা শেয়ার করেছেন, যারা যারা লাইভটা শেয়ার করেছেন। দুর্দান্ত একটি ক্লাস হবে, দুর্দান্ত একটি ক্লাস হবে। সবাইকে অসংখ্য ধন্যবাদ, সবাইকে অসংখ্য ধন্যবাদ। আচ্ছা, যশোর থেকে দেখছেন একজন বলেছেন রিয়াক্ট ডান, থ্যাংক ইউ সো মাচ। ওকে, আচ্ছা আমরা তাহলে ক্লাস শুরু করি, ঠিক আছে? আমরা তাহলে ক্লাস শুরু করি এবং আমরা একটু ক্লাসের মধ্যে একটু সবাই একটু লক্ষ্য করবেন, সবাই একটু লক্ষ্য করবেন, সেটা হচ্ছে 1 নাম্বার প্রশ্নটা, 1 নাম্বার প্রশ্নটা একটু লক্ষ্য করবেন সবাই, সবাই একটু 1 নাম্বার প্রশ্নটা একটু লক্ষ্য করবেন, 1 নাম্বার প্রশ্নটা একটু লক্ষ্য করবেন সবাই। 1 নাম্বার প্রশ্নটা, 1 নাম্বার কি বলছে? সবাই একটু সলিউশনের দিকে একটু আসি, একটু সলিউশনের দিকে আসি, ঠিক আছে? দেখেন সলিউশনে কি বলছি, বাংলা একাডেমি পুরস্কার কবে থেকে প্রবর্তিত হয়? বাংলা একাডেমি পুরস্কার কবে থেকে প্রবর্তিত হয়? তাহলে বাংলা একাডেমি পুরস্কার কবে থেকে প্রবর্তিত হয়? তাহলে বাংলা একাডেমি পুরস্কার কবে থেকে কি করা হয়? প্রবর্তিত করা হয়। কি করা হয়? প্রবর্তিত করা হয়। তাহলে বাংলা একাডেমি পুরস্কার কবে থেকে কি করা হয়? প্রবর্তিত করা হয়। ক্লিয়ার? তাহলে বাংলা একাডেমি পুরস্কার কবে থেকে প্রবর্তিত করা হয়? 1 নাম্বার প্রশ্ন। তাহলে প্রশ্ন নাম্বার কত বলুন তো? 1। তাহলে সবাই একটু অ্যান্সার দেন তো। 1960 সাল, 1961 সাল, 1972 সাল, 1964 সাল। ঠিক এখান থেকে গুরুত্বপূর্ণ, যেমন যেমন বাংলা একাডেমি পুরস্কার, ঠিক তেমনি ভাবে স্যার ইংলিশের ক্লাস কি হয়ে গেছে? হ্যাঁ ইংলিশের ক্লাস হয়ে গেছে, আবারও হবে ইনশাল্লাহ, আবারও হবে। সবাই একটু দ্রুত করে দেয়। তাহলে 1 নম্বরের অ্যান্সার কি হবে বলুন তো সবাই? 1 নাম্বার। ঠিক তেমনি ভাবে বাংলা একাডেমির পাশাপাশি অন্যান্য একাডেমি গুলো রয়েছে, যেমন 21শে পদক, 21শে পদক গুরুত্বপূর্ণ, 21শে পদক গুরুত্বপূর্ণ, ঠিক আছে? আচ্ছা, এরপরে যেমন ঠিক আছে 21শে পদকের পর আছে স্বাধীনতা পুরস্কার, স্বাধীনতা পুরস্কার, স্বাধীনতা পুরস্কার খুবই গুরুত্বপূর্ণ, স্বাধীনতা পুরস্কার গুরুত্বপূর্ণ, ঠিক আছে? আচ্ছা, এরপরে আছে কি নজরুল পুরস্কার, কি আছে? নজরুল পুরস্কার, নজরুল, ঠিক আছে? নজরুল, কবি কাজী নজরুল ইসলামের নজরুল পুরস্কার, ঠিক আছে? এগুলো একটু ভালো করে একটু দেখে যাবেন। আচ্ছা, এবার আছে কি রবীন্দ্রনাথের, ঠিক আছে? তো এইগুলোর মধ্যে দেখবেন 21শে পদক, স্বাধীনতা পুরস্কার, নজরুল পদক, বাংলা একাডেমি পুরস্কার, এগুলো খুবই গুরুত্বপূর্ণ। আলহামদুলিল্লাহ। তাহলে দেখেন বাংলা একাডেমি পুরস্কার কবে থেকে প্রবর্তিত হয়? তাহলে অ্যান্সার হচ্ছে, অনেকেই সবাই অ্যান্সার দিয়েছেন কত? অ্যান্সার দিয়েছেন 1960 সাল। তাহলে কত দিয়েছেন? 1960 সাল। ওকে, সবাই যারা যারা অ্যান্সার করছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ,
অসংখ্য ধন্যবাদ, অসংখ্য ধন্যবাদ। একটু হ্যাঁ, অনেকে অ্যান্সার করেছেন, অসংখ্য ধন্যবাদ আপনাদেরকে, প্রাণ থেকে আপনাদের জন্য দোয়া রইল। আচ্ছা, যারা যারা একের, আপনারা যারা যারা 1901 নম্বরের ক দিয়েছেন, মানে একের ক দিয়েছেন, তাদেরকে অসংখ্য ধন্যবাদ, তাদের অ্যান্সারটা সঠিক হয়েছে। নিপা রানী বলেছেন অ্যান্সার হচ্ছে একের, হচ্ছে কত দিয়েছেন, একের না দুইয়ের বি দিয়েছেন। ও আচ্ছা, আপনি আপডেট চলে গেছেন। এবার আসেন 2 নাম্বার। 2 নাম্বারের মধ্যে যদি আমরা একটু লক্ষ্য করি, 2 নাম্বারের মধ্যে যদি একটু লক্ষ্য করি, সেটা হচ্ছে 2 নাম্বারের মধ্যে যদি একটু লক্ষ্য করি, 2 নাম্বার, সেটা 2 নাম্বার প্রশ্নে আসেন। 2 নাম্বার প্রশ্নের দেখেন তো সলিউশনটা কি। বাংলায় দেশের প্রথম জাতীয় সংসদের প্রথম স্পিকারকে, তাহলে বাংলাদেশের প্রথম জাতীয় সংসদের প্রথম স্পিকারকে, মাওলানা আব্দুর রশিদ তর্কবাগিশ। তাহলে মাওলানা আব্দুর রশিদ তর্কবাগিশ। আচ্ছা, শাহ আব্দুল হামিদ বলছে হুমায়ুন রশিদ চৌধুরী, সৈয়দ নজরুল ইসলাম। অ্যান্সার করতে হবে। তাহলে বলছে বাংলাদেশের জাতীয় সংসদের প্রথম স্পিকার, তাহলে বাংলাদেশের জাতীয় সংসদের প্রশ্নটা একটু আমার মনে হচ্ছে একটু আছে, সংশোধন করতে হবে প্রশ্নটাকে। উনি বাংলাদেশের তো জাতীয় সংসদের তো প্রথম স্পিকার ছিলেন না, ইনি বাংলাদেশের তো জাতীয় সংসদের প্রথম স্পিকার ছিলেন না, ইনি ছিলেন হচ্ছে গণপরিষদের প্রথম স্পিকার। প্রশ্নটা একটু বুঝতে হবে আপনাদেরকে, এখানে বুঝতে হবে গণপরিষদের কিসের ছিলেন, গণপরিষদের। তাহলে গণপরিষদের প্রথম স্পিকার ছিলেন, তাহলে গণপরিষদের প্রথম স্পিকার ছিলেন, তাহলে গণপরিষদের প্রথম স্পিকার, যেটাই বর্তমানে এখন জাতীয় সংসদ। বুঝতে পারছেন? তাহলে এটা হচ্ছে কি, এটা ছিল শাহ আব্দুল হামিদ। কি অ্যান্সার? শাহ আব্দুল হামিদ। আচ্ছা, মৌলানা আব্দুর রশিদ খান তর্কবাগীশ, তিনি ছিলেন গণপরিষদের, কিসের, গণপরিষদের চেয়ার, গণপরিষদের সভাপতি। তাহলে গণপরিষদের সভাপতি ছিলেন। ঠিক আছে, তাহলে গণপরিষদের সভাপতি। আর হুমায়ুন রশিদ চৌধুরী, ইনি ছিলেন হচ্ছে জাতিসংঘের সাথে সম্পর্কিত, জাতিসংঘের সাধারণ পরিষদের সভাপতির দায়িত্ব হিসাবে পালন করেন। আচ্ছা, সৈয়দ নজরুল ইসলাম, ইনি তো আপনারা জানেনই বঙ্গবন্ধু রিলেটেড সম্পর্কিত। ঠিক আছে, এইগুলো লাগবে না। তো এরপরে দেখেন মৌলানা আব্দুর রশিদ তর্কবাগীশ গণপরিষদের সভাপতি ছিলেন। কিসের সভাপতি? গণপরিষদের সভাপতি। তাহলে গণপরিষদের সভাপতি কে ছিলেন? মৌলানা আব্দুর রশিদ তর্কবাগীশ। সবাই কি ক্লিয়ার? বুঝতে পারছেন সবাই কি ক্লিয়ার? তাহলে গণপরিষদের প্রথম সভাপতি কে ছিলেন? গণপরিষদের প্রথম সভাপতি ছিলেন মৌলানা আব্দুর রশিদ তর্কবাগীশ। গণপরিষদের স্পিকার কে ছিলেন? স্পিকার ছিলেন শাহ আব্দুল হামিদ। স্পিকার কে ছিলেন? শাহ আব্দুল হামিদ। ঠিক আছে, তাহলে জাতীয় সংসদে যদি বলা হয় প্রথম স্পিকার, ভাই প্রশ্ন হচ্ছে একটা, দেখেন জাতীয় সংসদে যদি বলা হয় প্রথম স্পিকার কে, এখানে কিন্তু অ্যান্সার দেওয়া নাই, সেক্ষেত্রে আপনারা এখানে এটা অ্যান্সার করতে পারেন। জাতীয় সংসদে যদি প্রথম স্পিকার দেওয়া থাকে, তার নাম মোহাম্মদ উল্লাহ। নাম কি? মোহাম্মদ উল্লাহ। ঠিক আছে, তাহলে মোহাম্মদ উল্লাহ হচ্ছে জাতীয় সংসদের প্রথম স্পিকার। ঠিক আছে, সবাইকে অসংখ্য ধন্যবাদ। যারা 2-এর খ দিয়েছেন তারা মোটামুটি একটু ঠিক করেছেন, কিন্তু প্রশ্নটা কিন্তু একটু সলিউশন দরকার আপনাদেরকে। বুঝাইতে পারছেন? আমি কিন্তু বুঝাইতে পারছি কি আপনাদেরকে? প্রশ্নটা একটু সংশোধনী করতে হবে আপনাদেরকে। সেটা হচ্ছে গণপরিষদের প্রথম স্পিকার হচ্ছেন শাহ আব্দুল হামিদ। আর যদি বলা হয় জাতীয় সংসদের প্রথম স্পিকারকে, তাহলে ওই ক্ষেত্রে আপনাদের হবে মোহাম্মদ উল্লাহ। একটু প্রশ্নটার মধ্যে একটু সমস্যা আছে, বুঝাইতে পারছি আমি? অপশন যেহেতু নাই, সেক্ষেত্রে আমি সমস্যার সমাধান করে দিয়েছি আপনাদেরকে। ওকে, এবার আসেন 3 নাম্বারটা, যেটা আপনাদের পরীক্ষায় খুবই গুরুত্বপূর্ণ। 3 নাম্বার প্রশ্নের উত্তর কি? 3 নাম্বার বলছে বাংলাদেশের যা প্রাথমিক শিক্ষা আইন জারি করা হয় কত সালে? বাংলাদেশের প্রাথমিক, দেখেন আপনি পরীক্ষা দিবেন, প্রাথমিক শিক্ষক নিবন্ধনের পরীক্ষা, শিক্ষক, সহকারী শিক্ষক এবং প্রধান শিক্ষকের পরীক্ষা দিবেন। তাহলে সহকারী শিক্ষকের যদি পরীক্ষা দেন, বা প্রাথমিক যদি বিদ্যালয়ে পরীক্ষা দেন, বা প্রাথমিক স্কুল পরীক্ষা দেন, প্রাথমিক শিক্ষার পরীক্ষা দেন, সেক্ষেত্রে আপনার কিন্তু ওই যে টপিকটা আছে, প্রাথমিকের থেকে যে টপিকটা আছে, ওইটা কিন্তু গুরুত্বপূর্ণ, ওটা কিন্তু আপনাকে পড়তে হবে। বুঝতে পারছি? তাহলে এটা বলছে কত সাল? সাল বলছে 1973 সাল, সাল বলছে 1974 সাল, 1975 সাল এবং 1976 সাল। আপনাদেরকে সবাইকে একটু অ্যান্সারটা করতে হবে। তাহলে বাংলাদেশের প্রাথমিক শিক্ষা জারি করা হয়, সবাই একটু ক্লাসে শেয়ার করে দেবেন। মাত্র আমাদের 566 জন জয়েন করেছেন ক্লাসে, একটু দ্রুত গতিতে সবাই একটু ক্লাসটা শেয়ার করে দেবেন, এবং আপনাদের একটা করে শেয়ার আমাদেরকে অনুপ্রেরণা জাগায়, অনেকটা অনুপ্রেরণা জাগায়। আপনাদেরকে একটা, এই যে ফ্রি ক্লাস নিয়ে দিচ্ছি আপনাদের জন্য, ফ্রিতেই আপনাদেরকে পড়াচ্ছি, এটাই কিন্তু আমাদের জীবনের একটা সার্থকতা, যে আমাদের প্রিয় ভাই বোনদেরকে আমরা সার্থকতা, মানে একদমই
বিনামূল্যে পড়াইতে পারছি। যারা কোর্সে ভর্তি হয়েছেন তাদের ব্যাপারটা আলাদা, কিন্তু অনেকেই আছেন এখান থেকে ফ্রি ক্লাস করে যাচ্ছেন। একটু আপনাদের দায়বদ্ধতার জায়গা থেকে একটু খালি শুধুমাত্র কি করবেন, শেয়ার করে দিবেন। তাহলে দেখেন বলছিলাম কি, বাংলাদেশের প্রাথমিক শিক্ষা আইন জারি করা হয় কত সালে? তাহলে কত সালে বলছি? 1973 সালে, 1974 সালে, 1975 সালে এবং 1976 সালে। খুবই গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন এবং এটা পরীক্ষা প্রশ্ন আসে, ঠিক আছে? তাহলে 1900 কত সাল বলেন তো? 74, 75, 76। তাহলে অ্যান্সার কোনটা হবে? সবার একটু আনসার করতে হবে। তাহলে অ্যান্সার কত হবে? আচ্ছা, অনেকে আগে আগে অ্যান্সার চলে যাচ্ছেন ভাই। আগে আমি যেটা আছে ওটাই আপনি অ্যান্সার করার চেষ্টা করেন। তাহলে অ্যান্সার হচ্ছে 1974 সাল। তাহলে কত সাল? 1974 সাল। আচ্ছা, বলছিলাম কি 4 নম্বরে, তাহলে বাংলাদেশের উপর দিয়ে যে রেখাটা, যে ভৌগোলিক কাল্পনিক রেখা গেছেন তার নাম কি? বলছে বিষুব রেখা, মকর রেখা, কর্কটক্রান্তি রেখা, দ্রাঘিমা রেখা। এইটা নিয়ে আপনাদের অনেকেরই সমস্যা আছে। একটু যদি লক্ষ্য করেন তাহলে ভালো করে বুঝতে পারবেন। ভালো করে এই জিনিসটা যদি বুঝতে পারেন তাহলে ইনশাল্লাহ এখান থেকে আর ভুল হবে না। ধরে নেন এটা পৃথিবী, পৃথিবীর একদম ভূমি বরাবর যে রেখাটা আছে, ভূমি বরাবর যে রেখাটা আছে, ভূমি বরাবর, এই ভূমি বরাবর যে রেখাটা, এই রেখাটাকে বলা হয় হচ্ছে, এই যে এই রেখা ভূমি বরাবর যে রেখাটাকে, এই রেখাটাকে বলা হচ্ছে অক্ষরেখা। কি রেখা? অক্ষরেখা বলা হয়। তারপর বলা হয় কি? নিরক্ষরেখা। অক্ষর পরে বললাম নিরক্ষ রেখা। এরপরে কি আছে? এরপর আছে বিষুব রেখা। কি রেখা? বিষুব রেখা। তাহলে কি রেখা? বিষুব রেখা, ঠিক আছে? তাহলে অক্ষরেখা, নিরক্ষরেখা ও বিষুব রেখা, এইগুলো হচ্ছে তাহলে অক্ষ, নিরক্ষ ও বিষুব রেখা। তাহলে অক্ষরেখা, নিরক্ষরেখা ও বিষুব রেখা, এই তিনটা রেখার নামই হইতেছে কি বললাম? বাংলাদেশের মধ্যে ভৌগোলিক কাল্পনিক রেখা গেছে। তাহলে এই মাঝখান দিয়ে, তাহলে দেখেন মাঝ বরাবর দিয়ে চলে গেছেন, বাংলাদেশের মাঝ বরাবর দিয়ে, এটা হচ্ছে এই অক্ষরেখা, নিরক্ষরেখা, বিষুব রেখা ও কি বললাম বলেন তো? বিষুব রেখা। তাহলে এটা একটা গেল। আচ্ছা, এখন প্রশ্ন হচ্ছে, বলছিলাম বাংলাদেশের উপর দিয়ে গেছে, এটা তো বাংলাদেশের ভাই উপর দিয়ে, এটা পৃথিবীর মাঝখান দিয়ে গেছে। দেখেন ভালো করে, এটা বলছে কি বাংলাদেশের উপর দিক দিয়ে গেছে, বাংলাদেশের উপর দিক দিয়ে, তাহলে বাংলাদেশের উপর দিক দিয়ে চলে গেছে, কিন্তু এটা তো বাংলাদেশের উপর দিয়ে যাবে, এটা পৃথিবীর মাঝ বরাবর দিয়ে। আচ্ছা, পৃথিবীর মাঝ বরাবর দিয়ে আরেকটা রেখা গেছে। হ্যাঁ হ্যাঁ, এটা তো হলো পৃথিবীর মাঝ বরাবর দিয়ে আরেকটা রেখা গেছে। ও হো, সো সরি, ব্যাড লাক। দেখেন এইটা হচ্ছে ধরেন পৃথিবী। এটা ধরেন পৃথিবী, তাহলে এটা পৃথিবীর মাঝ বরাবর দিয়ে বললাম কি কি রেখা? বিষুব রেখা। কি কি রেখা? অক্ষরেখা, অক্ষরেখা, বিষুব রেখা বা নিরক্ষরেখা, নিরক্ষরেখা। আর লম্ব বরাবর যে রেখাটা গেছে, এই রেখাটার নাম হচ্ছে দ্রাঘিমা রেখা। কি রেখা? দ্রাঘিমা রেখা, ঠিক আছে? তাহলে এই লম্ব বরাবর যে রেখাটা গেছে সেটা হচ্ছে দ্রাঘিমা রেখা। আচ্ছা, তো বাংলাদেশ হইতেছে এই ঘরে অবস্থিত। তো বাংলাদেশ এই ঘরে যদি অবস্থিত হয়ে থাকে, ধরেন এই ঘরে অবস্থিত, তো বাংলাদেশের মাঝ বরাবর দিয়ে কোন রেখায় গেছে? সেটা হচ্ছে বাংলাদেশের মাঝ বরাবর দিয়ে গেছে 23.5 ডিগ্রি। কত ডিগ্রি? 23.5 ডিগ্রি। এই 23.5 ডিগ্রি রেখা বলা হয় কর্কট ক্রান্তি রেখা। কর্কট ক্রান্তি রেখা বা বলা হয় কি? কর্কট ক্রান্তি রেখা। ভালো করে বোঝেন, কর্কট ক্রান্তি রেখা, বুঝেন ভালো করে। কর্কট ক্রান্তি রেখা 23.5 ডিগ্রি, বা বলা হয় ট্রপিক অফ ক্যান্সার। ট্রপিক অফ ক্যান্সার বলা হয়। তাহলে কর্কট ক্রান্তি রেখা বা ট্রপিক অফ ক্যান্সার এই বাংলাদেশের মাঝ বরাবর দিয়ে অতিবাহিত করেছেন। আচ্ছা, এই পাশে লম্ব বরাবর দিয়ে একটা রেখা অতিক্রম করছে, এটা 90 ডিগ্রি। এটা গেল 90 ডিগ্রি পূর্ব দ্রাঘিমা রেখা। তাহলে 90 ডিগ্রি পূর্ব দ্রাঘিমা রেখা। ক্লিয়ার সবাই? তাহলে 90 ডিগ্রি পূর্ব দ্রাঘিমা রেখা, এটা হচ্ছে 90 ডিগ্রি পূর্ব দ্রাঘিমা রেখা। তাহলে বাংলাদেশের মাঝ বরাবর একদম মিডল বরাবর দিয়ে এই রেখা দুটা অতিক্রম করেছে। আশা করি আপনারা আমার কথা দুটো বুঝতে পারছেন। তাহলে বাংলাদেশে যদি বলা হয় ভাইয়া মাঝ বরাবর যদি, তাহলে বাংলাদেশের মাঝ বরাবর যদি ভৌগোলিক রেখা অতিক্রম করেছে তার নাম কি হবে? তাহলে আপনারাই বলেন, বিষুব রেখা হবে, মকর রেখা হবে, কর্কট ক্রান্তি রেখা হবে? কর্কট রেখা হবে নাকি হচ্ছে দ্রাঘিমা রেখা হবে? তাহলে বাংলাদেশের মাঝ বরাবর দিয়ে গেলে কোন রেখা হবে? বাংলাদেশের মাঝ বরাবর দিয়ে গেলে হবে কর্কট ক্রান্তি রেখা। আর পৃথিবীর মাঝ বরাবর দিয়ে হলে হবে সেটা হচ্ছে এই বিষুব রেখা, অক্ষরেখা, বিষুব রেখা বা নিরক্ষরেখা। আর যদি লম্ব বরাবর যে রেখার কথা বলে তাহলে হবে দ্রাঘিমা রেখা, ঠিক আছে? আচ্ছা, এবার বলছে ভারতের, দেখেন ভারতের কোন রাজ্যের সাথে বাংলাদেশের স্থল
সীমান্ত নাই। তাহলে ভারতের কোন রাজ্যের সাথে? ভারতের সাথে বেসিক্যালি যদি আমরা একটু কল্পনা করি, সেটা হচ্ছে 5টা রাজ্যের আমাদের সাথে সম্পর্কিত আছে। বলেন তো কয়টা? 5টা রাজ্যের আমাদের সাথে সম্পর্কিত আছে। কয়টা রাজ্য? 5টা রাজ্যের সম্পর্কিত আছে। ওকে, তাহলে 5টা রাজ্যে ভারতের সাথে আমাদের সম্পর্কিত আছে। এই 5টা রাজ্য থেকে যদি আমরা একটু খালি ভালো করে চিন্তা করেন যে 5টা রাজ্য, এই 5টা রাজ্য থেকে 1 মিনিট খালি চিন্তা করেন, যদি আমি একটু বাংলাদেশের একটু ম্যাপটা অঙ্কন করে একটু আপনাদেরকে দেখানোর চেষ্টা করি, সেটা হইতেছে আচ্ছা একটু লক্ষ্য করেন, সেটা হচ্ছে একটু দেখেন এই পাশের যে অংশটা আছে, এই পাশের যে অংশটা আছে, এই অংশটা, এই পাশের পুরো অংশটা হচ্ছে পশ্চিমবঙ্গ। এটা হচ্ছে ভারতের পশ্চিমবঙ্গ। এই আমাদের এটা পশ্চিম দিক, তো এইখানে আছে ভারতের পশ্চিমবঙ্গ। ঠিক আছে, পশ্চিমবঙ্গ। আচ্ছা, এইখানে যে অংশটা আছে এই অংশটার নাম হচ্ছে আসাম। নাম কি? আসাম। আর এই পাশের যে অংশটুকু আছে এই অংশটুকুর নাম হচ্ছে আপনার হচ্ছে মেঘালয়। নাম কি? মেঘালয়। তাহলে মেঘালয় আছে এই অংশটুকুর মধ্যে, তাহলে এই অংশটুকুর মধ্যে আছে মেঘালয়। আচ্ছা, আর এই যে গর্তের মধ্যে যে অংশটুকু আছে, এই যে গর্তের মধ্যে যে অংশটুকু, এই অংশটুকু, এই অংশটাকে বলা হয় ত্রিপুরা। এই অংশটা, তাহলে এই অংশটার মধ্যে আমরা কি পাবো? এই অংশটার মধ্যে আমরা পাবো ত্রিপুরা পাবো। কি পাবো? ত্রিপুরা। একটু লক্ষ্য করেন সবাই, এই অংশটা কি পাবো? ত্রিপুরা পাবো। এই যে এইখানে অংশ যেটা আছে, এইখানে অংশ, হ্যাঁ, এই অংশটাতে আমরা পাচ্ছি হচ্ছে ত্রিপুরা পাচ্ছি। ঠিক আছে, এখানে পাচ্ছি ত্রিপুরা। আর এই পর্যন্ত, এই উপর পর্যন্ত এই দিক থেকে সেটা আছে, সেটা হচ্ছে নাম মিজোরাম। নাম কি? মিজোরাম। তাহলে এই হচ্ছে ভারতের সাথে আমাদের 5টা রাজ্য সম্পর্কিত। এখন 7 সিস্টার্স বলতে একটা ওয়ার্ড আছে, এটা আপনারা জানেন সবাই। 7 সিস্টার্স, 7 সিস্টার্স হচ্ছে ভারতের 7টা রাজ্য। ঠিক আছে, ভারতের 7টা রাজ্য আছে। উত্তর পূর্ব অঞ্চলে ভারতের 7টা রাজ্য, উত্তর এবং পূর্বাঞ্চলে ভারতের 7টা রাজ্য। এই 7টা রাজ্যকে একত্রে বলা হয় 7 সিস্টার। তাদের কেন বলা হয়? কারণ ভৌগোলিক ভাবে, মানচিত্রিক ভাবে সবকিছু তারা একই রকম, এই জন্য বলা হয়। তো এখানের মধ্যে আসাম আছে, মেঘালয় আছে, ত্রিপুরা আছে, আবার মিজোরাম আছে। আবার এই যে এই ছোট অংশটা আছে, এই ছোট অংশটার মধ্যে এখানেও কিন্তু আবার আসাম আছে। এখানেও কি আছে? আসাম আছে। তো প্রশ্ন হচ্ছে এখানে দেখেন, একটা মিজোরাম, ত্রিপুরা, মেঘালয়, আসাম, আবার পশ্চিমবঙ্গ। তার মানে দেখেন আসাম 2বার। তো সব মিলে আমরা যদি একবার ধরি, তার 5টা রাজ্য হচ্ছে। একটা হচ্ছে পশ্চিমবঙ্গ একটা, তার আসাম একটা 2টা, মেঘালয় একটা 3টা, মিজোরাম একটা 4টা, এবং মেঘালয় একটা 3টা গেলাম, ত্রিপুরা একটা 4টা, এবং মিজোরাম একটা, মোট হলো 5টা। এই 5টাকে একত্রে বলা হয় হচ্ছে আমাদের কি? ভারতের সাথে আমাদের মানে সীমান্তের অবস্থিত। তো এই 5টার মধ্যে যেটা নয়, তাহলে প্রশ্ন হচ্ছে ভারতে দেখেন, ভারতের এখানকার মধ্যে কি বলছেন? এখানকার মধ্যে ভারতের কোন রাজ্যের সাথে বাংলাদেশের স্থল সীমা নাই? তাহলে আসামের সাথে কি আছে? নাগাল্যান্ডের সাথে নাই, ভালো করে পাননি, এখনো পাননি। ত্রিপুরা আছে, ত্রিপুরা আছে, ত্রিপুরা আছে, আর মিজোরামের সাথে আছে। তার মানে এখানে অ্যান্সার হচ্ছে নাগাল্যান্ড। অ্যান্সার কি? নাগাল্যান্ড। ওকে ভাই, বুঝতে পারছেন? শিওর সবাই বুঝতে পারছেন ভাই? নাগাল্যান্ড। আচ্ছা, এখানে কি বলছি এবার দেখেন, এবার 5 নম্বরে বা 6 নম্বরে, 6 নম্বরে দেখেন ভালো করে সবাই মনোযোগ দিবেন। 6 নম্বর, 6 নম্বরে বলছে দহগ্রাম ছিটমহল। ছিটমহলকে ইংরেজিতে বলা হয় ইনক্লেভ। ওকে, তাহলে ইনক্লেভ যদি আমরা বলি যে ছিটমহল, ছিটমহল বেসিক্যালি কি বুঝায় এটা একটু বুঝেন ভালো করে। ছিটমহল বলতে কোনো একটা রাষ্ট্রের, কোনো একটা রাষ্ট্রের মধ্যে অন্তর্ভুক্ত কোনো একটা অঞ্চল, যে অঞ্চলটা ওই রাষ্ট্র নয়, অন্য একটা রাষ্ট্র দ্বারা বেষ্টিত। ধরেন এটা বাংলাদেশ, তো এই বাংলাদেশের মাঝখানে ধরেন ভারতের, আমাদের যেহেতু পার্শ্ববর্তী দেশ ভারত, তো ভারতের এখানে এমন একটা অংশ আছে, এই অংশটা, এই কোন একটা ভূখণ্ড, এইভাবে বলা হয়েছে, সংজ্ঞাটা এইভাবে দেওয়া হয় বইগুলোতে, নির্দিষ্ট কোন একটা ভূখণ্ড যা অন্যটি রাষ্ট্র দ্বারা বেষ্টিত থাকে, কিন্তু ওই ভূখণ্ডটি ওই রাষ্ট্র না হয়ে অন্য রাষ্ট্রের হয়ে থাকে। ভালো করে বোঝেন, একটু খালি কষ্ট করে একটু মনোযোগ দিবেন, মনোযোগ দিলে আপনারা পারবেন। তাহলে দেখেন ছিটমহল যে আমি কথাটা বললাম, এই ছিটমহল হচ্ছে ওই রাষ্ট্রের না হয়ে অন্য রাষ্ট্রের। তার মানে এই অংশটা, এই অংশটা, এই অংশটা আমাদের বাংলাদেশের না, এই অংশটা কার? ভারতের। আবার ভারতের মধ্যে এমন একটা অঞ্চল আছে যে অঞ্চলটা ভারতের না, সে অংশটা আমাদের। বুঝতে পারছেন? এইরকম আছে। তাহলে এই যে বিরোধপূর্ণ যে জায়গাগুলো আছে, এই যে চিহ্নিত যে জায়গাগুলো আছে, অমীমাংসিত জায়গাগুলো আছে, এগুলোকে বলা হয় ছিটমহল। ছিটমহল বিনিময় চুক্তি করা হয় 1974 সালে। কত সালে? 1974 সালে। পরবর্তীতে এটা 1 আগস্টে
আগস্টে বা অগাস্টে 2015 সালে এটা ছিটমহল বিনিময় চুক্তি করা হয়, যার মধ্য দিয়ে আমাদের এবং ভারতের মধ্যে মোট ছিটমহল ছিল হচ্ছে 162টা। এই 162টা ছিটমহল, এই 162টা ছিটমহলের মধ্যে ভাগ ছিল 111টা আর ছিল হচ্ছে 51টা। এই 51টা ছিটমহল এটা ভারত পায়, আর 111টা ছিটমহল আমাদের বাংলাদেশ লাভ করে। এখান থেকে পরীক্ষা প্রশ্ন আসে। সব থেকে যদি বলা হয় যে ছিটমহল বেষ্টিত জেলা কোনটা, ছিটমহল বেষ্টিত জেলা হচ্ছে লালমনিরহাট। তাহলে বাংলাদেশের সবচেয়ে ছিটমহল বেষ্টিত জেলা যদি বলি আমি, তাহলে লালমনিরহাট। বুঝতে পারছেন? তাহলে এখানে প্রশ্ন কি, দহগ্রাম ও আঙ্গরপোতা নামে একটা ছিটমহল আছে, তাহলে এই ছিটমহল বাংলাদেশের কোন জেলায় অবস্থিত? স্যার প্রশ্নগুলোর ফন্টটা বড় করে দেন, জুমটা একটু বেশি করে দেন, দেখতে সমস্যা হচ্ছে। আচ্ছা ঠিক আছে, সমস্যা নেই, দিচ্ছি দিচ্ছি ভাই। আমি একবার চেষ্টা করছিলাম বড় করার জন্য, কিন্তু বড় হচ্ছিল না। ভাই ভাই এটা কি জুম করা যাবে? প্রশ্নটা জুম করা যাবে না? একটু করে দেন। ওকে, তাহলে সবাই একটু অ্যান্সার করেন তো, কি হবে? অ্যান্সার করেন, অ্যান্সার করেন। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, অ্যান্সার করেন স্যার, কাইন্ডলি জুম করেন। হ্যাঁ করতেছি ভাই, আপনাদের কথা রাখতেছে। ওকে আচ্ছা দেখেন, তাহলে দহগ্রাম এবং আঙ্গরপোতা ছিটমহল কোথায়? দিনাজপুর, নীলফামারী, কুড়িগ্রাম এবং লালমনিরহাট। অ্যান্সার কি হবে? অ্যান্সার করেন ভাই, আমি জুম করতেছি, ইনশাল্লাহ করতেছি। একটু অ্যান্সারটা একটু দ্রুত বলে ফেলেন। অ্যান্সার কি হবে? অ্যান্সার কি হবে? দহগ্রাম এবং আঙ্গরপোতা কোথায় বলেন তো? দহগ্রাম এবং আঙ্গরপোতা হচ্ছে লালমনিরহাট জেলায়। তাহলে কোথায় হবে? লালমনিরহাট জেলায়। ক্লিয়ার সবাই? লালমনিরহাট জেলায় হবে। ওকে আচ্ছা, এই যে অ্যান্সার জুম করে ফেলছি, ঠিক আছে। এবার দেখেন তো, আপনাদের দেখতে অসুবিধা হয় না সুবিধা হয়? একটু আমাকে বলেন, একটু বলেন। এবার তো সুবিধা হয় নাকি? আচ্ছা, এইখান থেকে এবার যদি আপনার একটু 7 নম্বরে কাইন্ডলি 7 নম্বরে একটু অ্যান্সারটা বলবেন সবাই। সবাই একটু 7 নম্বরের অ্যান্সারটা বলবেন। এবার ঠিক আছে, ওকে 7 নম্বরের অ্যান্সারটা বলবেন সবাই। ওকে বলেন সবাই একটু 7 নম্বর, 7 নম্বর একটু অ্যান্সারটা বলবেন সবাই, একটু কাইন্ডলি 7 নম্বর অ্যান্সার বলবেন। 7 নম্বর, ঠিক আছে ভাই? 7 নম্বরের অ্যান্সারটা বলার চেষ্টা করেন। বলছি কি, বলছি হচ্ছে পূর্বাশা দ্বীপের অপর নাম কি? তাহলে নিউমুর বা পূর্বাশা, তাহলে এই পূর্বাশা দ্বীপের অপর নাম কি? ভালো করে বোঝেন। তাহলে পূর্বাশা দ্বীপ যদি বলা হয় বাংলাদেশ, তাহলে একটু আপনি অ্যান্সার করার চেষ্টা করেন। এটা ধরেন বাংলাদেশ, এই বাংলাদেশের এই বাংলাদেশের সাথে দুইটা দেশ আছে, একটা হচ্ছে ভারত আর এটা হচ্ছে কি বলেন তো? এটা ভারত আর এটা হচ্ছে মায়ানমার, তাই না? তাহলে ভারত আর কি আছে ভাই বলেন তো? মায়ানমার। ওকে ডান, বুঝে গেলাম। তো এখন এইখান থেকে শুরু করে এই পর্যন্ত যা আছে এটা পুরোটাই ভারত। আমাদের 3 পাশে আছে ভারত আর এক পাশে আছে মায়ানমার। তো এইখান থেকে মায়ানমার এটা অংশ, এই যে এখান থেকে এটা মায়ানমারের অংশ। ক্লিয়ার? এই নাফের সাথে আছে 3টা নদী, এক মায়ানমারের সাথে 3টা নদী, নাফ, সাঙ্গু এবং হচ্ছে মাতামুহুরি। নাফ, সাঙ্গু আর কি? মাতামুহুরি, ঠিক আছে? মাতামুহুরি, এই 3টা নদী। ওকে, তাহলে নাফ, সাঙ্গু এবং মাতামুহুরি। আর এই পাশে এটা তো বাংলাদেশের অংশ, তাই না? এটা তো বাংলাদেশ, আর এই পাশে তো ইন্ডিয়া, তাই না? তাহলে বাংলাদেশ এবং ভারতের মধ্যে একটা নদী আছে, মানে বাংলাদেশ ও ভারতকে বিভক্ত করছে একটা নদী, বিভক্ত করছে, বিভক্তকারী একটা নদীর নাম, সেই নদীর নাম হচ্ছে হারিয়া ভাঙ্গা। নদীর নাম কি? হারিয়া ভাঙ্গা। তাহলে হারিয়া ভাঙ্গা নদী, এই হারিয়া ভাঙ্গা নদী অবস্থিত হচ্ছে সাতক্ষীরা জেলায়। কোন জেলায়? সাতক্ষীরা জেলায়। তাহলে হারিয়া ভাঙ্গা নদী অবস্থিত কোন জেলায়? সাতক্ষীরা জেলায়, বাংলাদেশের সাতক্ষীরা জেলায়। তো এই সাতক্ষীরা, এই হারিয়া ভাঙ্গা নদীতে, এই নদীতে অবস্থিত করতেছে, এই নদীতে অবস্থান করতেছে একটা দ্বীপ জেগে উঠছে। এই নদীতে একটা দ্বীপ জেগে উঠছে, এই দ্বীপটার নাম হচ্ছে দক্ষিণ তালপট্টি দ্বীপ। কি নাম? দক্ষিণ তালপট্টি দ্বীপ। তাহলে দক্ষিণ তালপট্টি দ্বীপ, এই দক্ষিণ তালপট্টি দ্বীপ হঠাৎ করে জেগে ওঠার পরে তখন এটা ভারতও দাবি করে, বাংলাদেশও দাবি করে। বুঝতে পারছেন? তাহলে ভারতও দাবি করে, বাংলাদেশও দাবি করে। যখন দক্ষিণ তালপট্টি দ্বীপ নিয়ে দুইটা দেশের মধ্যে মারামারি এবং কামড়াকামড়ি শুরু হয় একটা পর্যায়ে, বাংলাদেশও কয় বেবি তুমি আমার, বা ভারতও বলে বেবি তুমি আমার। তখন ভারত সুন্দর করে, যেমন দেখবেন নতুন নতুন গার্লফ্রেন্ড হইলে বা নতুন নতুন মেয়ে পটাতে দেখলে ছেলেরা দেখবেন নতুন নতুন নাম দেয়, বলে তুমি আমার সোনা, তুমি আমার ময়না, তুমি আমার জাদু, তুমি আমার, এরকম জান প্রাণ পাখি যা যা আছে, এটা তো আমার অভিজ্ঞতা তো বেশি নাই, আপনাদের আছে। তো এরকম অনেক কিছু নতুন নতুন নাম দেয়। তো ভারত সুন্দর সুন্দর কয়টা নাম দিচ্ছে, বলে বাবু তোমার নাম আজকে থেকে দক্ষিণ তালপট্টি দ্বীপ নয়, তোমার নাম আজকে থেকে পূর্বাশা।
না বাবু না, তোমার নাম পূর্বাশা নয়, তোমার নাম আজকে থেকে, তোমার নাম আজকে থেকে নিঝুম দ্বীপ। দেখো ভালো করে দেখেন, দক্ষিণ তালপট্টি দ্বীপ, এই দক্ষিণ পূর্বাশা, তারপর বলছে নিউমুর দ্বীপ, তোমার নাম আজকে থেকে কি দ্বীপ? নিউমুর। তাহলে দেখেন দুইটা নাম দিছে এরা, একটা হচ্ছে দিছে পূর্বাশা বলে সুন্দর নাম দিয়েছে, দেখেন পূর্বাশা, আরটা দিছে কি, আরটা দিছে হচ্ছে নিঝুম। বারবার কেন নিঝুম বলতেছি, নিউমুর, নিউমুর, তাহলে নিউমুর, নিউমুর দ্বীপ, এই দুইটা নাম দিয়েছেন। তাহলে বলছে দুইটা নাম, একটা হচ্ছে পূর্বাশা, একটা হচ্ছে নিউমুর। তো বেবি তুমি আজকে থেকে তুমি আমার হয়ে যাও, কিন্তু এটা হয় নাই, এটা সম্ভব হয় নাই। কেন? কারণ এইখানে বলছে বাংলাদেশ বলে হারামজাদা, তুই দেহ পাবি কিন্তু তুই মন পাবি না। কিন্তু তার পরবর্তীতে এই দক্ষিণ তালপট্টি দ্বীপ বলছে আমি তোমাদের কারোই হব না, আমি হব শুধুমাত্র আমার নিজের। তখন এই দ্বীপটা তখন নিজে একা একা আত্মহত্যা করছে, আত্মহত্যা করে এই দ্বীপটা পুরাই চলে গেছে। বুঝতে পারছেন আমার কথা? তখন এই নদীটা তখন একটা গান গাইছিল, গান গাইছিল, সেই গানটার নাম হচ্ছে বিধি তুমি বলে দাও আমি কার। বুঝতে পারছেন? দুইটি প্রাণ, দুইটি মন, একটি কিসের কি জানি, আরে দূর গানও গাইতে পারি না, কি একটা অবস্থা। তাহলে দেখেন, দেখেন এই এই সেই দ্বীপ, বুঝতে পারছেন আমার কথা? এই দক্ষিণ তালপট্টি দ্বীপ। তাহলে দক্ষিণ তালপট্টি দ্বীপ বলছে কি পূর্বাশা, তাহলে পূর্বাশা দ্বীপের অপর নাম কি দক্ষিণ তালপট্টি দ্বীপ। বুঝাইতে পারছি? তাহলে এই হচ্ছে দক্ষিণ তালপট্টি দ্বীপ। তাহলে দক্ষিণ তালপট্টি দ্বীপের অপর নাম হচ্ছে নিমুর বা পূর্বাশা। আশা করি আপনারা সবাই বুঝতে পারছেন। ওকে ভাই, ক্লিয়ার সবাই? নিউমুর বা পূর্বাশা। তাওসিফ শরীফ জোহান বলছেন আমি অনেক অভিজ্ঞ। ভাই কোন বিষয়ে অভিজ্ঞ ভাই? হ্যাঁ, এত অভিজ্ঞতা ভালো না ভাইয়া, দেখবেন অভিজ্ঞতা পরে কাজে লাগতেছে না। ওকে, এবার দেখেন, এবার দেখেন ভাইয়া, দেখেন পরবর্তীতে দেখবেন আপনারা 8 নম্বরে একটু অ্যান্সার করার চেষ্টা করেন। দেখেন 8 নম্বরে চেষ্টা করেন, বাংলাদেশের গভীরতম নদীর নাম কি? বাংলাদেশের গভীরতম নদীর নাম কি ভাইয়া? দেখেন বাংলাদেশের গভীরতম নদীর নাম কি, একটু সবাই কাইন্ডলি বলবেন সবাই আমাকে, বাংলাদেশের গভীরতম নদীর নাম কি? ক্লিয়ার সবাই? আহ বিধি, তুমি বলে দাও আমি কার, দুইটি মানুষ একটি পণের দাবিদার। আরে বাহ, ফারহা ইসলাম আপু বলছেন এত সুন্দর গান পারেন। 200 দিনের অত্যাচারে স্বামীর আত্মহত্যা। আরে বাহ, আরে বাহ বাহ বাহ, সারে প্রেম অভিজ্ঞ। আরে আল্লাহ মাফ চাই, তওবা আস্তাগফিরুল্লাহ, তওবা আস্তাগফিরুল্লাহ। আমি প্রেম করি না ভাই, এলা মাফ চাই, এলাতে নাই। এবার দেখেন ভাইয়া, বলছি কি, বলছি হচ্ছে বাংলাদেশের গভীরতম নদী। দেখেন বাংলাদেশের গভীরতম নদীর নাম কি? পদ্মা, বলছে মেঘনা, তারপরে যমুনা, তারপরে কি সুরমা। তাহলে এই হইতেছে আপনাদের অবস্থা। বুঝতে পারছেন আমার কথা? তাহলে এখানে আমরা অ্যান্সার করেন। বাংলাদেশের মধ্যে সব থেকে দীর্ঘতম নদী, আমি যদি কয়েকটা কনফিউশন আপনাদের ক্লিয়ার করে দিই, দীর্ঘতম নদী, সেই দীর্ঘতম নদীর নাম হচ্ছে পদ্মা নদী। কি নদী? পদ্মা নদী। ঠিক আছে, আচ্ছা বাংলাদেশের মধ্যে, এই বাংলাদেশের মধ্যে সব থেকে বৃহত্তম, বৃহত্তম, তারপর গভীরতম, গভীরতম, নাব্যতম, নাব্যতম, চির যৌবনা নদী, তার নাম হচ্ছে মেঘনা নদী। ঠিক আছে, তাহলে বাংলাদেশের বৃহত্তম, গভীরতম, নাব্যতম এবং চির যৌবনা নদী, তার নাম কি? মেঘনা নদী। এটা পরীক্ষায় প্রশ্ন আসে। প্রশ্ন হচ্ছে ভাইয়া বৃহত্তম বুঝলাম, গভীরতম বুঝলাম, নাব্যতমটা কি? নাব্য মানে নদীর যে গভীরতার কথা বলছে। আর যদি বলা হয়, যে বলা হয় কি বলছেন, চির যৌবনা। চির যৌবনা কেন বলছে এই কথাটা একটু বুঝতে হবে আপনাদেরকে। যৌবন যখন থাকে, এই যেমন আমরা এখন যৌবন কাল পার করতেছি, তাই না? পার করতেছি, দেখেন ভালো করে বোঝেন, যৌবন কালে কিন্তু আমাদের কিন্তু একটা শক্তি সামর্থ্য থাকে। আমরা ছোট যখন ছিলাম তখন কিন্তু শক্তি এবং সামর্থ্য ছিল না কিন্তু অত বেশি, পারতাম বলেন, কিন্তু পারতাম না। কিন্তু এখন শক্তির সামর্থ্য আছে, এখন আমরা পারি, আমাদের শক্তি আছে। তো এরপরে কি আছে, বৃদ্ধ বয়সে যখন আসবে তখন কিন্তু আমাদের শক্তির সামর্থ্য অতটা কমে যাবে। বুঝতে পারছি? তখন আমাদের লাঠিতে ভর করে চড়তে হবে, সবকিছু মিলে। তো এই জন্য বলছে হচ্ছে চির যৌবনা, যে নদীটার স্রোত অলওয়েজ, যৌবনে যেমন শক্তির সামর্থ্য থাকে ঠিক তেমনি করে স্রোতটা অলওয়েজ বিরাজমান। এই জন্য বলছে এটাকে চির যৌবনা নদী। বুঝাতে পারছি ভাই? এই জন্য। আচ্ছা, খরস্রোতা নদী তো মেঘনা নদী, হ্যাঁ এটা খরস্রোতা নদী তো কর্ণফুলী নদী। আচ্ছা, তাহলে বাংলাদেশের গভীরতম নদী এটা তো বললাম, তাহলে মেঘনা নদী। ওকে, এবার আসেন, হ্যাঁ এবার আসেন বাংলাদেশের, বলছি কোন জেলায় সব থেকে বেশি পাট উৎপাদিত হয়? তাহলে বাংলাদেশের কোন জেলায় সব থেকে বেশি পাট উৎপাদিত হয়? বাংলাদেশের কোন জেলায় সবচেয়ে বেশি পাট উৎপাদিত হয়? এটা সবাইকে বলতে হবে।
খুবই গুরুত্বপূর্ণ। এবং জিআই পণ্যের মধ্যে আপনাদের জানেন জিআই পণ্যের মধ্যে এটা আসছে জিআই পণ্যের মধ্যে 60তম জিআই পণ্যতে আসছে যে বাংলাদেশের পাট আর কি, ঠিক আছে, জিআই পণ্যতে তালিকাভুক্ত হয়েছে। জিআই পণ্য জিওগ্রাফিক্যাল, যেটা ইন্ডিকেশন বলা হয়, ভৌগোলিক নিদর্শন, নিদর্শক। তাহলে বাংলাদেশের কোন জেলায় সবচেয়ে বেশি পাট উৎপাদিত হয়? পাট উৎপাদিত হয় বাংলাদেশের, আপনারা সবাই একটু কমেন্ট করে জানাবেন আমাকে, বাংলাদেশ সবচেয়ে বেশি পাট উৎপাদিত হয় ফরিদপুর জেলায়। হ্যাঁ, এই তো সবাই অ্যান্সার বলছেন। আচ্ছা ওকে ভাই, এবার দেখেন ভাই, এবার বলছে কি ময়মনসিংহে কি কি পাওয়া যায় জানেন? ধান পাওয়া যায়, ধান। ময়মনসিংহে ধান আর হচ্ছে মাছ, ঠিক আছে, মাছ, পুকুরের মাছ, এটার জন্য বিখ্যাত, বাংলাদেশের বিখ্যাত জেলা সেটা হচ্ছে ময়মনসিংহ জেলা। ধান আর কি বললাম? মাছ, বুঝতে পারছি। আর রংপুর এইটা বিখ্যাত হচ্ছে, এই যে রংপুর, ভালো করে বোঝেন, এই রংপুর বিখ্যাত, এই রংপুর বিখ্যাত হচ্ছে, এই রংপুর এটা বিখ্যাত হচ্ছে যদি বলি, একটু আগে বললাম, সেটা হচ্ছে আমরা রংপুরের কথা যদি বলি, রংপুর কিসের জন্য বিখ্যাত কেউ বলতে পারবেন? রংপুর কি জন্য বিখ্যাত? রংপুর কি জন্য বিখ্যাত কেউ বলতে পারবেন? রংপুরে সবচেয়ে বেশি কি উৎপাদিত হয়? রংপুরে কি সবচেয়ে বেশি উৎপাদিত হয়? রংপুরে কি সবচেয়ে বেশি উৎপাদিত হয়? সবাইকে বলতে হবে রংপুরে। আর টাঙ্গাইলে তো জানেনই যে টাঙ্গাইলে শাড়ি, টাঙ্গাইলে মধুপুর বনাঞ্চল আছে, ঠিক আছে, মধুপুর বনাঞ্চল। সবাই একটু কমেন্টে বলেন তো রংপুর কেন বিখ্যাত? আচ্ছা, মধুপুর বন অঞ্চল, ঠিক আছে, বন অঞ্চল আছে টাঙ্গাইলে। ওকে ওকে। আচ্ছা, এরপরে দেখেন রংপুরে যদি আমি বলি, রংপুরে হচ্ছে আলুর জন্য বিখ্যাত, রংপুর, তারপর হচ্ছে আপনার হচ্ছে বগুড়া, ঠিক আছে, এগুলো আলুর জন্য বিখ্যাত। তারপর মুন্সিগঞ্জ আলুর জন্য বিখ্যাত। আর ফরিদপুরে হচ্ছে পাট, ফরিদপুরে কি পাটের জন্য বিখ্যাত। আর যদি বলা তামাক, তামাকের কথা যদি বলি, তামাক, এই তামাকের জন্য বিখ্যাত হচ্ছে কোন জেলা বলেন আপনারা আমাকে? তামাকের জন্য বিখ্যাত হচ্ছে কুষ্টিয়া জেলা। বলেন তো কোন জেলা? কুষ্টিয়া জেলা, ঠিক আছে, তামাকের জন্য বিখ্যাত হচ্ছে কুষ্টিয়া জেলা। এগুলো পরীক্ষায় কিন্তু আপনাদের আসবে ইনশাল্লাহ। ওকে, হ্যাঁ, রংপুর তামাকের জন্য না ভাই, রংপুর আলুর জন্য বিখ্যাত, আর তামাকের জন্য কুষ্টিয়া জেলা। কোন জেলা? কুষ্টিয়া জেলা, বুঝতে পারছেন? তাহলে কুষ্টিয়া জেলা হচ্ছে তামাকের জন্য বিখ্যাত। ওকে, আচ্ছা, ওকে ওকে। আচ্ছা, এবার আসেন 10 নম্বর প্রশ্নটা। 10 নম্বর বলছে বাংলাদেশের, বা দেখেন প্রাচীন বলতে প্রাচীন বাংলার প্রথম স্বাধীন নরপতির নাম কি? এর দ্রুত বলবেন, আমি এটা অ্যান্সার গুলো করে যাবো, শুধু অ্যান্সার করে যাবো, ব্যাখ্যা দিব না, ঠিক আছে? দ্রুত অ্যান্সার করবেন। 10 নম্বরে খেলা চলতেছে, দ্রুত একটা অ্যান্সার করে যান। বাংলাদেশের প্রথম স্বাধীন নরপতির নাম কি? প্রাচীন বাংলার প্রথম স্বাধীন নরপতির নাম কি? প্রাচীন বাংলার প্রথম স্বাধীন নরপতির নাম কি? প্রাচীন বাংলার প্রথম স্বাধীন নরপতির নাম কি? সবাই বলছেন রাজা শশাঙ্ক। হ্যাঁ, রাজা শশাঙ্ক হচ্ছে প্রাচীন বাংলার স্বাধীন নরপতি, ঠিক আছে। আচ্ছা, শশাঙ্ক বেসিক্যালি ইনি হচ্ছে সামন্ত ছিলেন, ইনি হচ্ছে গুপ্ত বংশের সামন্ত ছিলেন, গুপ্ত বংশের পতনের পরে পরবর্তীতে উনি তখন ক্ষমতা নেয়, এরপরে উনি হয়ে যান মহাসামন্ত, ঠিক আছে, তখন হয়ে যান কি মহাসামন্ত হয়ে যান। কে হয়েছে মহাসামন্ত? এই যে হচ্ছে শশাঙ্কের উপাধি ছিল। এবং শশাঙ্কের মৃত্যুর পর এনার মৃত্যুর পর বাংলায় অরাজকপূর্ণ অবস্থা দেখা যায়। এই অরাজকপূর্ণ অবস্থাকে বলা হয় মাৎসার ন্যায় বলা হয়। কি বলা হয়? মাৎসার ন্যায় বলা হয়, বুঝতে পারছেন? তাহলে মাৎসার ন্যায়, ওকে, তাহলে মাৎসার ন্যায় সংগঠিত হয়। আচ্ছা, এবার বলছেন গিয়াসউদ্দিন আজম শাহ, এরপর বলছেন লক্ষণ সেন। এগুলো তো আপনারা জানেন, লক্ষণ সেন হচ্ছে সেন বংশের শেষ স্বাধীন শাসক, তার নাম লক্ষণ সেন। 1204 সালে তখন ইখতিয়ার উদ্দিন মোহাম্মদ বিন বখতিয়ার খলজি তাকে পরাজিত করেন। ওকে, এবার বলছেন পরবর্তীতে, লক্ষ্য করবেন সবাই, পরবর্তীতে কি বলছি? পরবর্তীতে বলছে কোন মুঘল সম্রাট জিজিয়া কর রহিত করেন? তাহলে কোন মুঘল সম্রাট জিজিয়া কর রহিত করেন? তাহলে বলছি হুমায়ুন, বলছি আকবর, সম্রাট আকবর, সম্রাট শাহজাহান, সম্রাট আওরঙ্গজেব। এদের মধ্যে আপনারা সবাই জানেন মুঘল বংশ প্রতিষ্ঠা করেন যদি বলা হয় মুঘল বংশ প্রতিষ্ঠা করেন কে? মুঘল বংশ প্রতিষ্ঠা করেন হচ্ছে কে বলেন? সম্রাট কে বলেন তো? সম্রাট কে? এটা সবাই বলতে হবে, সম্রাট বাবর। তাহলে সম্রাট বাবর হচ্ছে মুঘল বংশ প্রতিষ্ঠা করেন। সম্রাট বাবর মুঘল বংশ প্রতিষ্ঠার মধ্যে দিয়ে এই মুঘল বংশের সম্রাট বাবরের ছেলে হুমায়ুনের ছেলে আকবরের ছেলে হইতেছে কি আকবর, শাহজাহান, আকবরের পর জাহাঙ্গীরের পর তারপর শাহজাহান, তারপরে আওরঙ্গজেব, ঠিক আছে। বাবার হইলো আবার জ্বর, সারিল
ঔষধে, তাহলে শারীরিক ঔষধে। তাহলে এখানে বলতে হবে আপনাদেরকে বাংলার প্রথম কোনটা জিজিয়া কর রহিত করা হয়েছে, তার নাম সম্রাট আকবর। তাহলে অ্যান্সার কি হবে? সম্রাট আকবর। ওকে, এবার দেখেন 12 নম্বরের অ্যান্সার দেখবেন। 12 নম্বরে বলছে কি বাংলা ইউরোপীয় বণিকদের মধ্যে প্রথম কারা এসেছিলেন? ইউরোপীয় বণিকদের মধ্যে সর্বপ্রথম এসেছিলেন হচ্ছে পর্তুগিজরা। তাদের মধ্যে পর্তুগিজ নাবিক, তার নাম কি? ভাস্কো দা গামা। পর্তুগিজ নাবিক কে? ভাস্কো দা গামা সর্বপ্রথম এসেছিলেন। এরপরে ইংরেজরা 3 নাম্বার দফায় আসছিলেন। কত নাম্বার দফায়? 3য় নাম্বার দফায় এসেছিলেন ইংরেজরা। ওলন্দাজ বা ডাচ এরা 2 নাম্বার দফায় এসেছিলেন, ডাচ ওলন্দাজরা। এবং ফরাসিরা এসেছিলেন সর্বশেষে। সর্বশেষে আসেন কারা? ফরাসিরা। সর্বশেষে ফরাসিরা আসলেও সর্বপ্রথম আসার কথা ছিলেন, সর্বপ্রথম আসার কথা ছিলেন কাদের? হ্যাঁ, বাবার হইল একবার জ্বর সারিল ঔষধে। তাহলে বাতে বাবর হতো হুমায়ুন, আবার মানে আকবর জ্বর, মানে জাহাঙ্গীর তারপর সতে সারিল মানে ও তো ঔষধে। তার মানে এই যে ছন্দটা, এই ছন্দটা আপনাদেরকে পড়তে হবে, বুঝতে পারছেন? আচ্ছা, এবার পরবর্তীতে কি বলছি? পরবর্তীতে বলছি হুমায়ুন ভাই, বলছি কি ভাই? বলছে ইউরোপীয় বণিকদের মধ্যে সর্বপ্রথম কারা এসেছিলেন? তাহলে অ্যান্সার হচ্ছে পর্তুগিজরা এসেছিলেন। ক্লিয়ার সবাই? এবার পরবর্তী নেক্সট 13 নম্বর প্রশ্ন। 13 নম্বর প্রশ্নের মধ্যে যদি আমি একটু লক্ষ্য করি যে বীরশ্রেষ্ঠ মহিউদ্দিন জাহাঙ্গীরের পদবী কি ছিলেন? মহিউদ্দিন জাহাঙ্গীর। তাহলে মহিউদ্দিন জাহাঙ্গীর, আপনারা 12 নম্বর অ্যান্সার করেন সবাই। মহিউদ্দিন জাহাঙ্গীরের পদবী কি ছিলেন? সবাই একটু অ্যান্সার করবেন। 12 নম্বরে মহিউদ্দিন জাহাঙ্গীরের পদবী কি ছিলেন? মহিউদ্দিন জাহাঙ্গীর কি ক্যাপ্টেন ছিলেন, নাকি লেফটেন্যান্ট ছিলেন, নাকি লেন্স নায়ক ছিলেন, নাকি সিপাহী ছিলেন? এটা অ্যান্সার করতে হবে। লেফটেন্যান্ট বলছে, লেফটেন্যান্ট, তাহলে লেফটেন্যান্ট কর্নেল এরকম কথাগুলো থাকে। লেফটেন্যান্ট, তাহলে লেফটেন্যান্ট বুঝতে পারছেন। এরপরে ক্যাপ্টেন, ক্যাপ্টেন সাধারণত নৌবাহিনীর ক্ষেত্রে ইউজ করা হয়, নৌবাহিনীর ক্ষেত্রে ইউজ করা হয়, বুঝতে পারছেন? আচ্ছা, এবার বলছে লেন্স নায়ক, এরপর বলছে সিপাহী, সিপাহী মানে হচ্ছে সৈনিক, আর লেফটেন্যান্ট মানে হচ্ছে সম্ভবত সেনাবাহিনীর মধ্যে আর কি, বুঝতে পারছেন? ওকে, এবার বলছে অ্যান্সার অনেকেই কিন্তু ভুল দিচ্ছেন, অনেকেই কিন্তু ভুল দিচ্ছেন অ্যান্সার কিন্তু ভুল দিচ্ছেন অনেকেই। 13 নাম্বারে একটু সবাই একটু বুঝে শুনে একটু অ্যান্সার করার চেষ্টা করেন। 13 নাম্বার বলছি কি? বলছি হচ্ছে ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর। আমরা যখন কথা বলি তখন লেন্স নায়ক মহিউদ্দিন জাহাঙ্গীর বলি নাকি ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর বলি, এটা বুঝতে হবে। সিপাহী হামিদুর রহমান। ভাই আমি তো বলাচ্ছি মহিউদ্দিন জাহাঙ্গীর, আপনারা বলবেন মহিউদ্দিন জাহাঙ্গীর। আচ্ছা, বিটিভিতে দেওয়া সেই বিখ্যাত অ্যাড দেওয়ার পর ছন্দ ছাড়া মনে থাকে। আচ্ছা, ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীরের কথা বলতে হবে আপনাদের। মহিউদ্দিন জাহাঙ্গীর, মহিউদ্দিন, বলতে হবে মহিউদ্দিন জাহাঙ্গীর কি? মহিউদ্দিন জাহাঙ্গীর ইনি 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 কত নাম্বার সেক্টরে যুদ্ধ করেছেন কেউ বলতে পারবেন? ইনি 7 নম্বর সেক্টরে, 7ম সেক্টরে ইনি যুদ্ধ করেছেন। তাহলে 7ম সেক্টরে যুদ্ধ করেছেন, এনার পদবি হচ্ছে ক্যাপ্টেন। তাহলে ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর হবে। ক্যাপ্টেন কি হবে? মহিউদ্দিন জাহাঙ্গীর হবে, বুঝতে পারছেন? অনেকে বলছেন সিপাহী। হায় আল্লাহ, এই যদি হয় অবস্থা তাহলে তো সর্বনাশ। এবার আসবেন 14 নাম্বার। বাংলাদেশের কত সালে কমনওয়েলথের সদস্যপদ লাভ করে? তাহলে বাংলাদেশ কত সালে কমনওয়েলথের সদস্যপদ লাভ করে একটু বুঝতে হবে আপনাদেরকে। কমনওয়েলথ, বাংলাদেশ সর্বপ্রথম যে সংস্থার সদস্যপদ লাভ করে তার নাম কমনওয়েলথ। কমনওয়েলথ হইতেছে ব্রিটিশ উপনিবেশভুক্ত যে দেশগুলো ছিল, এই দেশগুলোর যে সংগঠন তাকে বলা হয় কমনওয়েলথ। তাহলে ব্রিটিশ উপনিবেশভুক্ত যে দেশগুলো, স্বাধীন দেশগুলো ছিল, বর্তমানে স্বাধীন দেশগুলো হয়েছে, এদের যে সংগঠন তাকে বলা হয় কমনওয়েলথ। তাহলে বাংলাদেশ বলছে বাংলাদেশ কত সালে কমনওয়েলথের সদস্যপদ লাভ করে? তাহলে বাংলাদেশ সবার আগে যেহেতু সদস্যপদ লাভ করে, বাংলাদেশ স্বাধীনতা লাভই করছে 1971-এ। তাহলে 72 সাল থেকে স্বাধীনতা লাভ করে। তাহলে 1972 সালের, তাহলে 1972 সালের 18ই জুলাই, 18ই জুলাই ইনি হচ্ছে সদস্যপদ লাভ করে, বুঝতে পারছেন? 18ই জুলাই। আচ্ছা, এবার বলছে 1973 সাল, এরপর 1974 সাল, এরপর 1975 সাল। তাহলে অ্যান্সার করতে হবে কত সাল? তাহলে 1972 সালে 18ই জুলাই, 18ই জুলাই। 18 তো উত্তরগুলো বলেই দিচ্ছেন ভাই। এই যে আপনারা সবাই মিলে অ্যান্সার করতেছেন 1974 কেন রে ভাই? 1974 সালে কমনওয়েলথের কেমন সদস্যপদ লাভ করে? শিওর সবাই? 1974 সালে কমনওয়েলথের সদস্যপদ লাভ করছে? সর্বপ্রথম কি 1974 সালে সদস্যপদ লাভ করছে? কমনওয়েলথ সদস্যপদ কি 1974 সালে লাভ করছে? হায় আল্লাহ, আপনাদের জন্য সমবেদনা রইল ভাই। 1972 সালে বাংলাদেশ, ভাই ওআইসি না, এটা ওআইসি না যে ওআইসি তে 1974 সালে সদস্যপদ লাভ করবে। আপনারা ভুল করতেছেন কেন? আপনাদের এগুলো যদি প্রিপারেশন এই অবস্থা হয় তাহলে তো সমস্যা। তাহলে 74 সালে তো ওআইসি সদস্যপদ লাভ করছে, ওআইসির, আরব লীগের, এগুলো সদস্যপদ লাভ করছে, বুঝতে পারছেন আমার কথা? আরব লীগ না, সরি, ওআইসি সদস্যপদ লাভ করছে, বুঝাতে পারছি? ওখানে 72 সালে যখন হচ্ছে
যখন বাংলাদেশ সদস্যপদ লাভ করতে চাইছিল না করতে পেরে 74 সালে লাভ করতে পারছেন ওটা। কিন্তু বাংলাদেশ তো সবার আগে কমনওয়েলথের সদস্যপদ লাভ করছে, সেটা 1972 সালে। আশা করি আপনারা আমার কথাটা বুঝছেন। অ্যান্সার হবে 1972 সাল। বুঝাতে পারছি ভাই? সবার আগে অ্যান্সার হবে কি 1972 সাল। এবার বলছি কি বাংলাদেশের সব থেকে দ্বিতীয় বৃহত্তম উপজাতি তার নাম কি? বাংলাদেশের দ্বিতীয় বৃহত্তম উপজাতি, তাহলে প্রথম বৃহত্তমটার নাম কি? তার নাম চাকমা। দেখেন প্রথম চারটার নাম লিখে দিচ্ছি, চাকমা। সবাই অ্যান্সার করেন, চাকমা। তাহলে বাংলাদেশের দ্বিতীয় বৃহত্তম, তাহলে এখানে বলছে গারো। গারোরা বসবাস করে কোথায়? ময়মনসিংহে বসবাস করে। তাহলে গারোরা বসবাস করে ময়মনসিংহে, গারো পাহাড়ে বসবাস করে। এবার হচ্ছে গারো এবং হাজং, এরা দুটোই একসাথে বসবাস করে ময়মনসিংহে। এরপরে বলছি কি মারমা। মারমারা বসবাস করে বান্দরবানে। মারমারা কোথায় বসবাস করে? বান্দরবানে বসবাস করে। আর সাঁওতালরা বসবাস করে সমতলে। তো সমতলের জেলাগুলো হইতেছে, সমতলের যে জেলা, এই জেলাগুলো হচ্ছে রংপুর, দিনাজপুর, বগুড়া, লালমনিরহাট, এই জেলাগুলোতে বসবাস করে সাঁওতালরা। তো কাজী এখান থেকে আমরা বলছি কি বাংলাদেশের দ্বিতীয় বৃহত্তম উপজাতি, তার দ্বিতীয় বৃহত্তম উপজাতি, তার প্রথম যে উপজাতি তার নাম কি? চাকমা। দ্বিতীয় বৃহত্তম উপজাতির নাম হচ্ছে মারমা। তৃতীয় হচ্ছে ত্রিপুরা। তৃতীয়টা কি? ত্রিপুরা। ত্রিপুরা। আর 4 নাম্বারটা হচ্ছে সাঁওতাল। ঠিক আছে, এই হইতেছে সাঁওতাল ক্রমবিন্যাস। তাহলে চাকমা, মারমা, ত্রিপুরা এবং সাঁওতাল। ক্লিয়ার সবাই? সবাইকে ক্লিয়ার? অ্যান্সার করতে হবে সবাইকে। তাহলে দ্বিতীয় বৃহত্তম মারমারা বসবাস করে কোথায়? মারমারা বান্দরবানে বসবাস করে। কোথায় বসবাস করে? বান্দরবানে। ক্লিয়ার? মারমা, মুরং এরা বসবাস করে হচ্ছে বান্দরবানে। ওকে, এবার দেখেন বাংলাদেশের সংবিধানে কত নম্বর অনুচ্ছেদের নাগরিকগণ? বাংলাদেশের নাগরিকগণ বাংলাদেশি বলে পরিচিত হবেন। তাহলে বাংলা সংবিধানের কোন অনুচ্ছেদ অনুযায়ী, তাহলে সংবিধানের কোন অনুচ্ছেদ অনুযায়ী বাংলাদেশের সংবিধান কত নম্বর বা কোন অনুচ্ছেদ অনুযায়ী বাংলাদেশের নাগরিকগণ বাংলাদেশি বলে পরিচয় দিতে পারবেন? একটু অ্যান্সার করবেন। আপনাদের সংবিধান থেকে, সংবিধান টপিক থেকে পরীক্ষায় প্রশ্ন আসছে। তাহলে সংবিধান টপিক থেকে পরীক্ষা প্রশ্ন আসছে, এটা অ্যান্সার করবেন একটু সবাই। সবাই সবাই একটু অ্যান্সার করবেন। নাগরিকত্ব, নাগরিকত্ব, নাগরিকত্ব। 16 নাম্বারটার অ্যান্সার হবে, 16 নাম্বারের অ্যান্সার হবে 6-2। 16 নাম্বারের অ্যান্সার হবে 6-2। ভালো করে বুঝেন এটা। এখানে মনে রাখার একটা উপায় আছে, সেটা হচ্ছে যদি আপনি নাগরিকত্ব নামে একটা ওয়ার্ড আছে, নাগরিকত্ব, দেখেন ভালো করে বুঝেন। 5 নাম্বার যে আছে, 5 নাম্বার এটাতে আছে অনুচ্ছেদে আছে হচ্ছে রাজধানী। রাজধানী, যারা নতুন বোর্ড করতেছেন তারা একটু শুনেন। রাজধানী এ পর্যন্ত ঢাকা, রাজধানী হয়েছে এ পর্যন্ত ঢাকা, রাজধানী হয়েছে এ পর্যন্ত 5 বার। কয়বার? 5 বার। এই জন্য মনে রাখবেন ঢাকা এ পর্যন্ত রাজধানী হচ্ছে কয়বার? 5 বার। তো কাজেই 5 নাম্বার অনুচ্ছেদের মধ্যে আছে কি এটা। ওকে, একটা গেল। এবারে বলছে নাগরিকত্ব, বারানটা দেখেন, একটা ওয়ার্ড, 2টা ওয়ার্ড, 3টা, 4টা, 5টা, 6টা। এই দেখেন 6টার জন্য এটা হলো 6 নাম্বার অনুচ্ছেদ। আর এখানে নাগরিকত্ব তয়বা আছে এই জন্য 2, তাহলে এই জন্য 6-2। বুঝতে পারছি? তাহলে অ্যান্সার হচ্ছে 6-2। তাহলে দেখলেই বুঝতে পারবেন বাংলাদেশের নাগরিকত্ব নামে একটা ওয়ার্ড আছে। আমরা যে বাংলাদেশি, এই নাগরিকত্ব নামের ওয়ার্ড আছে, তাহলে এই জন্য 6-2। আচ্ছা, ময়মনসিংহের কোন নাম বলছে কি ভাই? আর 17 নাম্বার।
17 নম্বর বলছে ময়মনসিংহ জেলার পূর্ব নাম কি? বলেন সবাই। ময়মনসিংহ জালালাবাদ, জালালাবাদ হচ্ছে সিলেটের পূর্ব নাম। আর পূর্ব নাম সিলেটের পূর্ব নাম, সিলেটের পূর্ব নাম জালালাবাদ। এবারে ইসলামাবাদ চট্টগ্রামের পূর্ব নাম। কার পূর্ব নাম? চট্টগ্রামের পূর্ব নাম, চট্টগ্রামের পূর্ব নাম। নাসিরাবাদ হচ্ছে ময়মনসিংহের পূর্ব নাম। কার? ময়মনসিংহের। তাহলে ময়মনসিংহের পূর্ব নাম হচ্ছে নাসিরাবাদ। আর সিংহগ্রাম এটা তো জানি না শিওর। আচ্ছা তাহলে দেখেন এখানে দেখেন, তাহলে আমরা চাইছি কি? চাইছি হচ্ছে ময়মনসিংহের জেলার পূর্ব নাম কি? তাহলে অ্যান্সার হচ্ছে নাসিরাবাদ। অ্যান্সার কি? নাসিরাবাদ। ওকে, এবার আসেন আমরা দাঁড়াবো হচ্ছে 18 নম্বর, হচ্ছে 18 নম্বরের প্রশ্ন। বাংলাদেশের ইতিহাসে বা বাংলাদেশের প্রথম প্রধানমন্ত্রী কে? তাহলে বাংলাদেশের প্রথম প্রধানমন্ত্রী কে? তাহলে বাংলাদেশের প্রথম প্রধানমন্ত্রী সৈয়দ নজরুল ইসলাম, তারপর বলছে তাজউদ্দিন আহমেদ, তারপর বলছে ক্যাপ্টেন মনসুর আলী, বলছে শাহ আব্দুল হামিদ। অ্যান্সার করতে হবে আপনাদেরকে। আচ্ছা অ্যান্সার করতে হবে, সবাইকে একটু অ্যান্সার করতে হবে, অ্যান্সার করতে হবে। 18 নম্বর অ্যান্সার করতে হবে। 18 কি দিচ্ছেন সবাই? 18 নম্বর ক্যাপ্টেন মনসুর আলী দিচ্ছেন অনেকে, ক্যাপ্টেন তাজউদ্দিন আহমেদ বলছেন ভাই। আনসার কি হবে বলেন? 17 পর 18, 18 কি হবে? নাসিরাবাদ বাদ দেন, এবার দ্রুত বলেন সবাই, দ্রুত একটু বলবেন, দ্রুত বলবেন, বলেন কত নাম্বার? আচ্ছা আমি বলেছি 18 হচ্ছে তাজউদ্দিন আহমেদ, এটা আপনারা সবাই জানেন। যদি এখন আপনাদেরকে একটা প্রশ্ন করা হয় বাংলাদেশের প্রথম, তাহলে বাংলাদেশের প্রথম মহিলা প্রধানমন্ত্রী, এটা একটু বলেন তো সবাই। মহিলা প্রধানমন্ত্রী ইনি কে? মহিলা প্রধানমন্ত্রী কে? দেখেন মহিলা প্রধানমন্ত্রী অপশন দিই, অপশনে দিলাম হচ্ছে শেখ হাসিনা। 1 নম্বরে শেখ হাসিনা, আর 2 নম্বরে যদি বলি সেটা হচ্ছে খালেদা জিয়া। 2 নম্বরে কি বলি? খালেদা জিয়া, খালেদা জিয়া, খালেদা জিয়া। তাহলে এই দুইজনের মধ্যে বলেন, এই দুইজনে তো বাংলাদেশের ইতিহাসের প্রধানমন্ত্রী দুইজনেই। তাহলে আমাদেরকে বলতে হবে বাংলাদেশের প্রথম মহিলা প্রধানমন্ত্রীকে, এটা আমাকে বলতে হবে। বাংলাদেশের প্রথম মহিলা প্রধানমন্ত্রীকে, ওই প্রশ্ন বাদ দেন, এই প্রশ্নে আসেন। বাংলাদেশের প্রথম মহিলা প্রধানমন্ত্রী কে? বাংলাদেশের প্রথম মহিলা প্রধানমন্ত্রী কে? শেখ হাসিনা নাকি খালেদা জিয়া? কোনটা বলতে হবে? অ্যান্সার বলতে হবে, দ্রুত বলতে হবে, অ্যান্সার বলতে হবে। তাহলে অ্যান্সার কোনটা হবে সবাই একটু বলবেন দ্রুত। বাংলাদেশের প্রথম মহিলা প্রধানমন্ত্রী কে? মহিলা প্রধানমন্ত্রী কে? সবাইকে একটু দ্রুত বলতে হবে। আচ্ছা হ্যাঁ, বাংলাদেশের প্রথম হচ্ছে মহিলা প্রধানমন্ত্রী, মহিলা প্রধানমন্ত্রী একটু সবাই একটু বলতে হবে। আচ্ছা সবাই বলতেছেন খালেদা জিয়া, সবাই বলতেছেন, এটা কি শিওর? সবাই যে খালেদা জিয়া বলতেছেন এটা কি শিওর? সবাই শিওর? ওকে, যদি সবাই শিওর হয়ে থাকেন তাহলে সবাই জানেন যে আমাদের রিসেন্ট সবাই, এটা সারা বাংলাদেশের সব মানুষ জানে এবং বিশ্বের অনেক মানুষ জানেন যে আমাদের ম্যাডাম খালেদা জিয়া ইন্তেকাল করেছেন উনি। আচ্ছা এরপরে যাই হোক, ওনার থেকে যে প্রশ্নটা আছে এনার এইখান থেকে ইনশাল্লাহ এখান থেকে আপনারা একটা পরীক্ষার প্রশ্ন আসবে, বুঝতে পারছেন? মরহুমা আর কি, হ্যাঁ। তাহলে দেখেন এনার কিন্তু রিসেন্ট থেকে একটা পরীক্ষার প্রশ্ন ইনশাল্লাহ আপনি কমন পাবেন, ওনারটা একটু ভালো করে একটু পড়ে যাবেন। উনি কিন্তু বাংলাদেশের প্রথম ফ্লাইওভার গুলো উদ্বোধন করছেন এবং কি কি কাজকর্ম করছেন। ইনশাল্লাহ আপনাদের যে সামনের পরীক্ষা আছে, এই বিশ্বের 8ম মহিলা প্রধানমন্ত্রী, হ্যাঁ, এবং খালেদা জিয়ার সম্পর্কে, আপনার বেগম খালেদা জিয়ার সম্পর্কে একটু ভালো করে পড়বেন, ঠিক আছে? একটু বেগম খালেদা জিয়ার সম্পর্কে একটু পড়বেন, পড়লে ইনশাল্লাহ এখান থেকে 1 নম্বর প্রশ্ন কমন পাবেন। ওকে ভাইয়া, আমি নেক্সট কোশ্চেনে যাচ্ছি। ওকে এবার আসেন ভাইয়া, এবার আসবেন 60 গম্বুজ মসজিদের গম্বুজ সংখ্যা কয়টা? একটু কষ্ট করতে হবে আপনাদেরকে। 7 গম্বুজ মসজিদের গম্বুজ সংখ্যা কয়টা? আমি ভুলেই বলছি 60 গম্বুজ, তাহলে 60-এর কয়টা আর 60-এর কয়টা বলবে হবে। 7 গম্বুজ মসজিদের গম্বুজ সংখ্যা কয়টা? 7 গম্বুজ মসজিদের গম্বুজ সংখ্যা কয়টা? সবাইকে একটু বলতে হবে 7 গম্বুজ মসজিদের গম্বুজ সংখ্যা কয়টা? 7 গম্বুজ মসজিদের গম্বুজ সংখ্যা কয়টা? 7 গম্বুজ মসজিদের গম্বুজ সংখ্যা কয়টা? গম্বুজ সংখ্যা ইশরাত জাহান, মোহাম্মদ আবিদুর রহমান পেজ থেকে আছেন ইশরাত জাহান। আচ্ছা এবার ছায়া শীতল বলছেন 7টা। আচ্ছা 7 গম্বুজ মসজিদের গম্বুজ সংখ্যা কয়টা ভাইয়া? সবাইকে বলতে হবে, সবাইকে বলতে হবে। আচ্ছা সবাইকে বলতে হবে, ভুল বলা যাবে না, ভুল বলা যাবে না, ভুল বলা যাবে না। 4টি, 3টি, 5টি নাকি 7টি? সবাই কিন্তু ভুল বলছেন, সবাই কিন্তু। রেজওয়ান হোসাইন ভাইয়া ঠিক বলার পথে একটু আছেন। তাহলে দেখেন ভাইয়া
সাত গম্বুজ মসজিদের গম্বুজ সংখ্যা হচ্ছে 3টা, বলেন তো কয়টা? 3টা। আর 60 গম্বুজ মসজিদের গম্বুজ সংখ্যা কয়টা? 60 গম্বুজের গম্বুজ সংখ্যা কয়টা? একটু সবাইকে বলতে হবে। 60 গম্বুজ মসজিদের গম্বুজ সংখ্যা কয়টা? 60 গম্বুজ মসজিদের গম্বুজ সংখ্যা কয়টা? সবাইকে একটু বলতে হবে। 60 গম্বুজ মসজিদের গম্বুজ সংখ্যা হচ্ছে 81টা, বলেন তো কয়টা? 81টা। ক্লিয়ার? তাহলে 7 গম্বুজ মসজিদের গম্বুজ সংখ্যা হচ্ছে 3টা। এই 7 গম্বুজ মসজিদ আছে মোহাম্মদপুরে। কোথায় আছে? মোহাম্মদপুরে। এই মোহাম্মদপুরে 7 গম্বুজ মসজিদ নির্মাণ করেন হচ্ছে শায়েস্তা খান। শায়েস্তা খানের পুত্র নির্মাণ করছে আর কি ওই সময়, ঠিক আছে, তৎকালীন সময় আর কি। ওকে, তাহলে এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ আর কি। ওকে, আপনাদের এটা কিন্তু পরীক্ষায় প্রশ্ন আসবে আর কি। ওকে, এবার বলছে মহামণি বিহার। আসেন ভাই নেক্সট কোশ্চেনে। নেক্সট কোশ্চেনটা কি? 20 নাম্বার। মহামণি বিহার, তাহলে মহামণি বিহার কোথায় অবস্থিত? মহামণি বিহার কোথায় অবস্থিত? তাহলে 7 গম্বুজ মসজিদের গম্বুজ সংখ্যা কয়টা? 3টা, বলেন তো কয়টা? 3টা। তাহলে এবার বলেন মহামণি বিহার কোথায় অবস্থিত? দিনাজপুরের ফুলবাড়িতে, চট্টগ্রামের বলছে কোথায়? রাউজানে, বলছে জামালপুরের দেওয়ানগঞ্জে, এবং বলছে সিলেটের হবিগঞ্জে। আপনাদের অ্যান্সার করতে হবে মহামণি বিহার অবস্থিত কোথায়। তাহলে মহামণি বিহার, তাহলে মহামণি বিহার অবস্থিত কোথায়? মহামণি বিহার, এটা সবাইকে একটু অ্যান্সার করতে হবে। মহামণি বিহার অবস্থিত কোথায়? 60 গম্বুজ মসজিদের গম্বুজ সংখ্যা 60টা না রে পাগলা। 60 গম্বুজ মসজিদের গম্বুজ সংখ্যা হচ্ছে কয়টা? 81টা, ঠিক আছে? 81টা রে, 81 বাবু ভাইয়া, 81। আচ্ছা, এবার দেখেন বলছে মহামণি বিহার, সবাই দ্রুত। চট্টগ্রামের কোথায়? চট্টগ্রামের রাউজানে। বলছি কি 60 গম্বুজ মহামণি বিহার অবস্থিত হচ্ছে চট্টগ্রামের রাউজানে। চট্টগ্রামের রাউজানে। ক্লিয়ার? আচ্ছা, এবার আসেন নেক্সটে আসবেন। বলছে কেন্দ্রীয় শহীদ মিনারের স্থপতি। তাহলে কেন্দ্রীয় শহীদ মিনারের স্থপতি কে? কেন্দ্রীয় শহীদ মিনারের স্থপতি তার নাম হচ্ছে হামিদুর রহমান, হামিদুজ্জামান। বলছিলাম কি তানভীর কবির, আর একটা বলছে অস্কার, ঠিক আছে? আচ্ছা, অস্কার যে হোক। আচ্ছা, দেখেন এই দুইটার মধ্যে অ্যান্সার হবে হামিদুর রহমান এবং হামিদুজ্জামান। একটু অ্যান্সার করবেন সবাই, এটা সবাই একটু অ্যান্সার করবেন। এই দুইটার মধ্যে অ্যান্সার কোনটা হবে? অ্যান্সার কোনটা হবে? সবাই একটু কাইন্ডলি বলবেন, সবাই একটু কাইন্ডলি বলবেন। ওকে, আচ্ছা, ইনা নূর বলেছেন ও মাই গড, একসাথে সবগুলো অ্যান্সার দিয়েছেন, অসংখ্য ধন্যবাদ আপনাকে। একটু বলতে হবে কেন্দ্রীয় শহীদ মিনারের স্থপতি তার নাম কি? কেন্দ্রীয় শহীদ মিনারের স্থপতি তার নাম হচ্ছে হামিদুর রহমান। অ্যান্সার কি? হামিদুর রহমান। তাহলে কেন্দ্রীয় শহীদ মিনারের স্থপতি হচ্ছে হামিদুর রহমান। আচ্ছা, এবার দেখেন নেক্সট কোশ্চেনের মধ্যে যদি আমরা যাই। নেক্সট কোশ্চেন কি? বাংলাদেশের প্রথম এভারেস্ট জয়ী পর্বত। তাহলে প্রথম বলছে, তাহলে বাংলাদেশের প্রথম এভারেস্ট জয়ী মহিলা পর্বতারোহী কে? বাংলাদেশের প্রথম, তাহলে বাংলাদেশের প্রথম মহিলা এভারেস্ট জয়ী প্রথম কে? তাহলে প্রথম কে একটু অ্যান্সার করতে হবে, সবাইকে একটু অ্যান্সার করতে হবে। দেখেন, ওকে, এবার লক্ষ্য করেন বাংলাদেশের প্রথম এভারেস্ট বিজয়ী। তাহলে আমরা প্রশ্ন নাম্বার কত? প্রশ্ন নাম্বার 22 আছি। বাংলাদেশের এখানে অ্যান্সার হচ্ছে বাংলাদেশের প্রথম এভারেস্ট বিজয়ী অবরোধারী রাবেয়া খাতুন। বলছি কি রাবেয়া খাতুন, ওয়াসফিয়া নাজনীন, নিশাত মজুমদার। নাম কি? নিশাত মজুমদার। তাহলে অ্যান্সার কোনটা হবে? এই ওয়াসফিয়া নাজনীন কিন্তু দ্বিতীয়, ঠিক আছে? তিনি দ্বিতীয় পর্বতারোহী। আর হচ্ছে নিশাত মজুমদার, এই নিশাত মজুমদার হচ্ছে প্রথম পর্বতারোহী। আর বাংলাদেশের মধ্যে ছেলেদের মতো তার নাম যদি আমি বলি মুসা ইব্রাহিম। নাম কি? মুসা ইব্রাহিম, ঠিক আছে? মুসা ইব্রাহিম ইনি কিন্তু দ্বিতীয়, ঠিক আছে? ওকে, এটা গুরুত্বপূর্ণ। আর লাস্ট অষ্টম হিসাবে হচ্ছে ইকরামুল শাকিল নামে একটা ছেলে আছে, ওই ছেলেটা লাস্ট হয়েছে আর কি, ঠিক আছে? এই লাস্ট। ওকে, সবাই কি বুঝতে পারছেন ভাইয়া? আচ্ছা, সবাই কি ক্লিয়ার সবাই? আচ্ছা, এভারেস্ট বিজয়ী। আচ্ছা এর দেখেন তাহলে নিশাত মজুমদার। ওকে, আচ্ছা, এবার দেখেন পরবর্তী 23 নম্বরে কি হবে? আন্তর্জাতিক সাক্ষরতা দিবস। যদি লক্ষ্য করেন সাক্ষরতা দিবস কবে? আন্তর্জাতিক সাক্ষরতা দিবস 23 নম্বরে অ্যান্সার করার চেষ্টা করেন সবাই। আন্তর্জাতিক সাক্ষরতা দিবস কবে? আন্তর্জাতিক সাক্ষরতা দিবস সবাইকে একটু কাইন্ডলি বলতে হবে। আন্তর্জাতিক সাক্ষরতা দিবস 8 সেপ্টেম্বর, 10 সেপ্টেম্বর, 6 আগস্ট এবং 9 আগস্ট। 6 আগস্ট এবং 9 আগস্ট হিরোশিমা এবং নাগাসাকি দিবস। কি দিবস? হিরোশিমা নাগাসাকি দিবস। তাহলে হিরোশিমা নাগাসাকি দিবস, ঠিক আছে? তাহলে হিরোশিমা নাগাসাকি দিবস। ওকে, এটা হলো 6 আগস্ট 9 আগস্ট। ওকে, এবার যদি বলা হয় 8 সেপ্টেম্বর, তাহলে এটা অ্যান্সার হচ্ছে
সাক্ষরতা দিবস, যেহেতু বেশি প্যাচাচ্ছি না, একটু দ্রুত গতিতে বলার চেষ্টা করতেছি, আরো অনেকগুলো কোশ্চেন আছে। তাহলে বলছি বাংলাদেশ সাক্ষরতা দিবস সেটা হচ্ছে 8 সেপ্টেম্বর। কত সেপ্টেম্বর? 8 সেপ্টেম্বর। ওকে, তাহলে বাংলাদেশের সাক্ষরতা দিবস হচ্ছে 8 সেপ্টেম্বর। ওকে, এবার বলছি কি সুইডেনের মুদ্রার নাম কি? তাহলে সুইডেনের মুদ্রার নাম হচ্ছে, একটা বলছে পাউন্ড, ডলার, কোনা এবং হচ্ছে গিলো। তাহলে পাউন্ড, কোনা, ডলার এবং কি বলেন তো, কিলো। অ্যান্সার করবেন, তাহলে অ্যান্সার করবেন একটু, সবাই একটু কাইন্ডলি একটু অ্যান্সার করবেন। অ্যান্সার করবেন কত নাম্বার বললাম? অ্যান্সার করবেন হচ্ছে 24 নাম্বার। তাহলে অ্যান্সার কত করবেন? 24 নাম্বার অ্যান্সার করবেন। ক্লিয়ার সবাই? তাহলে 24 নাম্বার অ্যান্সার করবেন কি? 24 নাম্বার অ্যান্সার করবেন হচ্ছে, 24 নাম্বারে অ্যান্সার করবেন কি ভাইয়া বলুন তো? 24 নাম্বার অ্যান্সার করবে সাউন্ড, ডলার, ক্রোনা এবং গিলো। ঠিক আছে, তাহলে সাউন্ড, ডলার এবং ক্রোনা এবং কি গিলো। তাহলে অ্যান্সার কি হবে? এটা অ্যান্সার হবে ক্রোনা। নাম কি হবে? ক্রোনা। ঠিক আছে, তাহলে অ্যান্সার হচ্ছে ক্রোনা। তাহলে অ্যান্সার কি? ক্রোনা। সুইডিশ ক্রোনা। বুঝতে পারছেন? সুইডিশ কি হয়? ক্রোনা হয়। সুইডিশ ক্রোনা হয়। ওকে, এবার যান পরবর্তীতে নেক্সটে 24-এর পর যাবেন 25 নম্বরের মধ্যে। 25 নম্বর বলছি সুমেরীয় সভ্যতা কোথায় গড়ে উঠেছে? সুমেরীয় সভ্যতা কোথায় গড়ে উঠেছে? মেসোপটেমিয়ার, বলছে পারস্য। এবার দেখেন, ভালো করে দেখেন একটু, তাহলে হচ্ছে মেসোপটেমিয়া, পারস্য, মিশরে এবং হচ্ছে কি রাশিয়ায়। দেখেন, যদি আমরা একটু প্রথম থেকে যদি কথা বলার চেষ্টা করি, আপনারা একটু আনসার করতে থাকেন, আমি তো তখন দুই একটা ব্যাখ্যা দিতে থাকি। সেটা হচ্ছে সুমেরীয় সভ্যতার আগে আমাদের জানতে হবে মেসোপটেমিয়া সভ্যতা সম্পর্কে। মেসোপটেমিয়া সভ্যতা এটা গড়ে উঠছে হচ্ছে ইরাকে। কেন? কারণ ইরাকের পূর্ব নাম হচ্ছে মেসোপটেমিয়া। ভালো করে বোঝেন, ইরাকের পূর্ব নাম কি? মেসোপটেমিয়া। তাহলে ইরাকের পূর্ব নাম হচ্ছে মেসোপটেমিয়া। ওকে, আচ্ছা, এখান থেকে আসছে কি এই মেসোপটেমিয়া শব্দের অর্থ দুই নদীর মধ্যবর্তী স্থান। তাহলে কয় নদী? দুইটা নদী। তাহলে বলেন তো কয়টা নদী? দুইটা নদী। তাহলে ইরাকের, আমি যদি বলি ইরাকের পূর্ব নাম হচ্ছে মেসোপটেমিয়া। ওকে, এবার আসেন, তাহলে দুই নদীর, কয় নদীর? দুই নদীর মধ্যবর্তী স্থান। তাহলে দুই নদীর মধ্যবর্তী স্থান তার নাম কি? মেসোপটেমিয়া। ক্লিয়ার? দুই নদীর মধ্যবর্তী স্থান তার নাম হচ্ছে মেসোপটেমিয়া। ওকে, এবার দেখেন ভালো করে বোঝেন, তাহলে দুই নদীর মধ্যবর্তী স্থান কি ভাইয়া? মেসোপটেমিয়া। এই মেসোপটেমিয়া সভ্যতাটাকে 4টা ভাগে ভাগ করা হয়েছে। কয়টা ভাগে? 4টি ভাগে। কয়টা ভাগে? 4টা ভাগে। একটার নাম হচ্ছে সুমেরীয়, একটার নাম হচ্ছে সুমেরীয়, একটার নাম হচ্ছে অ্যাশেরীয়, একটার নাম কি? অ্যাশেরীয়, একটার নাম হচ্ছে ব্যাবিলনীয়, একটার নাম ক্যালেডীয়। নাম কি? ক্যালেডীয়। ঠিক আছে, তাহলে ক্যালেডীয় সভ্যতা। এই হইতেছে মোট হচ্ছে কয়টা? 4টা। ক্লিয়ার? তাহলে প্রশ্ন পড়ছে কি সুমেরীয় সভ্যতা, তার মানে এই 4টা যদি ক্লাসিফিকেশন আসে, তার মানে এরা সবাই মেসোপটেমিয়াতে আছে। তাহলে মেসোপটেমিয়া তাহলে যদি থাকে, মেসোপটেমিয়া কোথায় আছে? ইরাকে আছে। তার মানে এই 4টার অবস্থানও ইরাকে। বুঝতে পারছি? সবগুলো, তাহলে এই সুমেরীয় সবগুলো কোথায়? মেসোপটেমিয়ার মধ্যে পড়ছে। তাহলে অথবা ইরাকে পড়ছে। কোথায় পড়ছে? ইরাকে। তাহলে অথবা ইরাকে পড়ছে। ক্লিয়ার? আর ইরানের পূর্ব নাম হচ্ছে পারস্য। কিসের পূর্ব নাম? ইরানের। তাহলে ইরানের পূর্ব নাম হচ্ছে পারস্য। আর মিশরকে কেন্দ্র করে যে সভ্যতা গড়ে উঠছে সেটার নাম মিশরীয় সভ্যতা। নাম হচ্ছে মিশরীয় সভ্যতা। সবথেকে বৃহত্তম যদি বড় সভ্যতার কথা বলি, তার নাম হচ্ছে মিশরীয় সভ্যতা আর কি। ঠিক আছে, সবাই কি ক্লিয়ার বুঝতে পারছেন? সবাই কি ক্লিয়ার বুঝতে পারছেন কিনা আমাকে একটু বলবেন সবাই। ওকে, এবার কি বলছি, ইতিহাসে বিখ্যাত ট্রয় নগরী। সবাই তো অলরেডি আনসার করে ফেলছেন, সবাই অলরেডি আনসার করে ফেলছেন 26 নম্বরে। তাহলে ইতিহাসে বিখ্যাত ট্রয় নগরী অবস্থিত কোথায়? ইতিহাসে বিখ্যাত ট্রয় নগরী, অনেকেই এটা ভুল করেন, ইতালিতে, গ্রিসে, তুরস্কে এবং হচ্ছে স্পেনে। অ্যান্সার বলতে হবে আপনাদের, এটা সবার কিন্তু অ্যান্সার বলতে হবে। তাহলে এটা কোথায় অ্যান্সার হবে? অ্যান্সার অলরেডি অনেকে দিয়ে দিয়েছেন তুরস্ক। হ্যাঁ, তুরস্কের ইজিয়ান সাগর এবং মর্মর সাগর নামে 2টা সাগর আছে। এই সাগরের মধ্যবর্তী যে জায়গাটাতে এই অঞ্চলে গড়ে উঠছে আর কি। ঠিক আছে ভাই? আচ্ছা, ওকে, সবাই ক্লিয়ার বুঝতে পারছেন? 27 নম্বরে আসেন, দ্রুত গতিতে 27 নম্বরে আসেন। 27 নম্বরে দেখছেন নিচের কোনটি স্ক্যান্ডিনেভিয়ান দেশ? তাহলে নিচের কোনটি স্ক্যান্ডিনেভিয়ান? একটা লাইন মনে রাখতে পারলেই অ্যান্সার হবে। তাহলে এখানে বলছে কি ফিনল্যান্ড, ইংল্যান্ড, পোল্যান্ড, নেদারল্যান্ড। তাহলে অ্যান্সার হচ্ছে ফিনল্যান্ড। দেখেন ভালো করে বোঝেন, এটাকে মনে রাখার উপায় হচ্ছে ফিডে আসুন। কি আসুন? ফিডে আসুন। তাহলে ফিডে আসুন, অ্যান্সার করেন সবাই। ফিতে সমান সমান কি? ফিনল্যান্ড। ফিতে সমান সমান হচ্ছে ফিনল্যান্ড। ডে তে সমান সমান হচ্ছে ডেনমার্ক। ডেন সমান সমান কি? ডেনমার্ক। ডে সমান সমান হচ্ছে ডেনমার্ক। ঠিক আছে, ডে সমান সমান ডেনমার্ক।
আর সমান সমান হচ্ছে আইসল্যান্ড, আর সমান সমান কি আইসল্যান্ড, ঠিক আছে, আর সমান সমান হচ্ছে আইসল্যান্ড। ওকে, তাহলে আর সমান সমান হচ্ছে আইসল্যান্ড। আর হচ্ছে সু সমান সমান হচ্ছে সুইডেন, সু সমান সমান সুইডেন। আর নর সমান সমান হচ্ছে নরওয়ে। ওকে, এই 5টা দেশ হচ্ছে স্ক্যান্ডিনেভিয়ান অঞ্চলের দেশ। এই স্ক্যান্ডিনেভিয়ান অঞ্চলের দেশ হচ্ছে ইউরোপ মহাদেশের সবার উপরের অঞ্চলের উত্তরের দেশগুলো আর কি, উত্তরের 5টা দেশ। বলেন তো কয়টা? 5টা দেশ। এই 5টা দেশকে একত্রে বলা হয় স্ক্যান্ডিনেভিয়ান দেশ। তাহলে ফিনল্যান্ড, ফিনল্যান্ডের রাজধানীর নাম কি? ফিনল্যান্ডের রাজধানীর নাম হচ্ছে হেলসিংকি। তাহলে হেলসিংকি, তাহলে হেলসিংকি হচ্ছে ফিনল্যান্ডের রাজধানীর নাম। ক্লিয়ার সবাই? তাহলে হেলসিংকি ফিনল্যান্ডের রাজধানীর নাম। পরীক্ষায় প্রশ্ন আসতে পারে পোল্যান্ডের রাজধানীর নাম কি? পোল্যান্ডের রাজধানীর নাম হচ্ছে ওয়ারশ। পোল্যান্ডের রাজধানীর নাম কি? ওয়ারশ, ঠিক আছে, ওয়ারশ। তাহলে ওয়ারশ থেকে ওয়ারশ প্যাক, ঠিক আছে। নেদারল্যান্ডসের রাজধানীর নাম হচ্ছে ব্রাসেলস। ওকে, এবার আসেন 28 নাম্বারটা। 28 নাম্বার, 28 নাম্বারে কি বলছি ভাই দেখেন তো, বলছি ফরাসি বিপ্লবের সময় ফ্রান্সের রাজা কে ছিলেন? তাহলে ফরাসি বিপ্লবের সময় ছিল নেপোলিয়ান, ফিলিপস, দ্বাদশ লুই, ষোড়শ লুই। আপনারা সবাই জানেন ফরাসি বিপ্লব সংগঠিত সময়কালটা হচ্ছে 1789 সাল থেকে 1799 সাল পর্যন্ত। দীর্ঘ কত বছর? দীর্ঘ 10 বছর ধরে এই যুদ্ধ সম্পূর্ণ হয়। কত বছর? 10 বছর ধরে। আচ্ছা, এই ফরাসি বিপ্লবের সময়ে ফরাসি বিপ্লবের শিশু বলা হয়। তাহলে ফরাসি বিপ্লবের শিশু বলা হয় কাকে? নেপোলিয়ানকে। তাহলে ফরাসি বিপ্লবের, তাহলে ফরাসি বিপ্লবের শিশু বলা হয়। ফরাসি বিপ্লবের শিশু বলা হয় কাকে? নেপোলিয়ান বোনাপার্টকে। এই নেপোলিয়ান বোনাপার্ট 3টা দ্বীপের সাথে সম্পর্কিত, সেন্ট কর্সিকা, সেন্ট হেলেনা, সেন্ট এলবা। এই কয়টা দ্বীপের সাথে জড়িত এই নেপোলিয়ান বোনাপার্ট। ওয়াটারলু নামে একটা যুদ্ধ ছিল, ওয়াটারলু যুদ্ধে, সেটা সংঘটিত হয় 1815 সালে আর কি, ঠিক আছে। 1815 সালে ওয়াটারলু যুদ্ধ হয়। এই ওয়াটারলু যুদ্ধে পরাজিত হইলে তখন হচ্ছে ডিউক অফ ওয়েলিংটন তাকে নির্বাসিত করেন। ওকে, এবার বলছি ফিলিপস, এবার বলছে দ্বাদশ লুই, এবার বলছে ষোড়শ লুই। এই ষোড়শ লুই হইতেছেন তৎকালীন সময় ফরাসি বিপ্লবের শাসক ছিলেন। বুঝাইতে পারছি? তাহলে ফরাসি বিপ্লবের শাসক ছিলেন হচ্ছে ষোড়শ লুই। ইনা নূর, থ্যাংক ইউ সো মাচ আপু, সব কষ্ট করে অ্যান্সার গুলো করছেন, অসংখ্য ধন্যবাদ আপনাদেরকে। যারা শেষ পর্যন্ত আছেন আমি আপনাদেরকে অন্তরের অন্তঃস্থল থেকে আপনাদেরকে ধন্যবাদ জানাচ্ছি, অন্তরের অন্তঃস্থল থেকে। ওকে, সবাই একটু আমাকে দ্রুত একটু কমেন্ট করে একটু জানাবেন। ওকে, আজকে আমাদের হচ্ছে 30টা আছে আর কি, এগুলো নিচের গুলো নাই। একই প্রশ্ন আর কি, নিচের গুলো এই একই, এগুলো না, এগুলো না, এইগুলো। ওমা, এই পর্যন্ত সরি, এই যে পর্যন্ত 30টা প্রশ্ন আর কি, ঠিক আছে। আজকে হচ্ছে আমরা 28টা পাইলাম, 28টা। ওকে, তাহলে 28টা প্রশ্ন এখানে পেয়েছি। ও আচ্ছা, প্রশ্ন কাটা, এই প্রশ্ন কাটা 32, 33 থেকে এগুলো 35টা। ওকে, ঠিক আছে। ওকে, দ্রুত গতিতে তাহলে আসেন। দ্রুত গতিতে যদি আমরা বলি পৃথিবীর উচ্চতম, বলছি উচ্চতম রাজধানীর নাম কি? দেখেন 29 নম্বর প্রশ্ন, 28 নম্বর তো আমরা সমাধান করেছি। 29 নম্বর যদি প্রশ্ন আমরা একটু যাই, সেটা হচ্ছে একটু সবাই একটু আসবেন, সবাই একটু 29 নম্বর একটু সলভ করবেন। ওকে, তাহলে দেখেন, এরপরে দেখেন, তাহলে আমরা 29 নাম্বার যদি যাই, তাহলে দেখেন 29 নাম্বার, স্যার দোয়া করবেন যেন আপনার কষ্টগুলো কাজে আসে। অবশ্যই অবশ্যই ইনশাল্লাহ। আচ্ছা ভাই, সবাই চলে যায় না, যাচ্ছেন কেন? সবাই চলে যায় না, আপনি আমাদের জন্য তো আছে। আমি কি চলে গেছি বলেন? আমি কি চলে গেছি? আপনাদেরকে ছেড়ে চলে গেছি? এই আপনারা চলে যাচ্ছেন অনেকে এখন। কেন ভাই? কষ্ট করে আর কয়েকটা ক্লাস করলে, আর কয়েকটা এমসিকিউ আছে, কষ্ট করে কেন করলে আপনার অসুবিধা হয়? একটু কষ্ট করে থাকেন না, দেখবেন অনেক কিছু শিখতে পারবেন। বুঝতে পারছেন? চলে যাবেন না, থাকেন, অনেক কিছু শিখতে পারবেন। ঠিক আছে, এখন কতজন? আচ্ছা 90 জন। আচ্ছা 490 জন আছেন, 490 জনে থাকেন। ঠিক আছে ভাই, কেউ চলে যায় না। ওকে, আচ্ছা এবার দেখেন, বলছি কি পৃথিবীর 29 নাম্বার, 29 নাম্বার দ্রুত। 29 নাম্বার বলছে কি পৃথিবীর উচ্চতম রাজধানীর নাম। পৃথিবীর রাজধানী যদি বলা হয়, শুধুমাত্র রাজধানী, উচ্চতম বাদ, তাহলে পৃথিবীর রাজধানী বললে তখন হবে নিউ ইয়র্ক। আর উচ্চতম যদি বলা হয় পৃথিবীর উচ্চতম রাজধানী, তার নাম হচ্ছে লা পাজ,
যেটা অবস্থিত বলিভিয়া। বলিভিয়া নামে একটা দেশ আছে, এই বলিভিয়ার রাজধানীর নাম হচ্ছে লাপাজ। বুঝতে পারছেন? তাহলে বলিভিয়ার রাজধানীর নাম কি? লাপাজ। বলিভিয়ার রাজধানী কি? লাপাজ। এবার বলছো ব্রাসিলিয়া, লাগবে না, এটা ব্রাসিলিয়া নাই, তাহলে এটার নাম। ওকে, আসেন, বেশি জুম হয়ে গেছে একটু। আচ্ছা, এবার দেখেন ওকে, দেখেন 30 বলছে 30 নাম্বার প্রশ্নটা, ম্যাকমোহন লাহিন কোন দেশকে বিভক্ত করছে? 30 নাম্বার দেখেন, 30 নাম্বার বলছে ম্যাকমোহন লাইন কোন দেশকে বিভক্ত করছে? ম্যাকমোহন লাইন, সবাই একটু গুরুত্বপূর্ণ। তাহলে ম্যাকমোহন লাইন কোন দেশকে বিভক্ত করছে? ম্যাকমোহন লাইন, ম্যাকমোহন লাইন, তাহলে কোন মোহন? ম্যাকমোহন লাইন। ঠিক আছে, দেখেন ম্যাকমোহন লাইন অ্যান্সার বলছি কি? পাকিস্তান, আফগানিস্তান। পাকিস্তান, আফগানিস্তান এটা না, তাহলে বলছে কি চীন, তিব্বত। চীন আর তিব্বত তো পাশাপাশি। ভারত এবং নেপাল, ভারত নেপালকে বিভক্ত করে নেই, করছে হচ্ছে ভারত এবং চীনকে বিভক্ত করছে, তার নাম হচ্ছে ম্যাকমোহন লাইন। তাহলে ভারত ও চীনকে বিভক্ত করছে, তার নাম কি? ম্যাকমোহন লাইন। ঠিক আছে, তাহলে ভারত ও চীনকে বিভক্ত করছে, তার নাম হচ্ছে ম্যাকমোহন লাইন। এবার বলছে 31 নম্বর প্রশ্ন, দেখেন 31 নম্বর প্রশ্নের মধ্যে যদি আমি লক্ষ্য করি, 31 নম্বর বলছে আমেরিকাকে পৃথক করছে, আমেরিকাকে এশিয়া থেকে পৃথক করেছেন কোন প্রণালী? মনে রাখবেন, আমেরিকা থেকে এশিয়ায় আসতে অনেক বেশি পরিমাণ বোরিং লাগে। কি লাগে? বোরিং লাগে, বোরিং। এখান থেকে একটা প্রণালীর নাম আসছে, তার নাম হচ্ছে বেরিং প্রণালী। নাম কি? বেরিং প্রণালী। ঠিক আছে, তাহলে বেরিং প্রণালী এখান থেকে। তাহলে যদি পরীক্ষার প্রশ্ন আসে আমেরিকা এবং এশিয়া, কারণ আমেরিকা এবং এশিয়া যদি আমি বলি, আমেরিকা থেকে এশিয়াতে আসা, বাংলাদেশে ট্রানজিট করা অনেক সময় সাধ্য ব্যাপার, প্রায় 22-23 ঘন্টার মতো সময় লাগে, 22 ঘন্টার মতো সময় লাগে। তো এই জন্য আমেরিকা থেকে যদি আমরা এশিয়াতে আসতে চাই, বা আমেরিকা থেকে যদি আমরা বিশেষ করে বাংলাদেশে আসি, 22 ঘন্টার মতো সময় লাগে। তো এই ক্ষেত্রে যদি আমি বলি যে আমেরিকা থেকে এশিয়াতে আসাটা বোরিং লাগে, ওই জন্য এখান থেকে যে প্রণালীটা হয়েছে সেই প্রণালীর নাম হচ্ছে বেরিং প্রণালী। কি প্রণালী? বেরিং প্রণালী। বুঝাতে পারছি? তাহলে এই প্রণালীর নাম হচ্ছে বেরিং প্রণালী। তাহলে নাম কি ভাই বলুন তো? বেরিং প্রণালী। ওকে, আচ্ছা, এবার আসেন, আসবো হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ, সেটা হচ্ছে এই দেখেন, দেখছেন আমি ব্যাখ্যা দিয়েছিলাম একটু আগে, বিখ্যাত যুদ্ধক্ষেত্র ওয়াটারলু যুদ্ধক্ষেত্র অবস্থিত কোথায়? তাহলে ওয়াটারলু কোন দেশে অবস্থিত? ওয়াটারলু কোন দেশে অবস্থিত? ওয়াটারলু। তাহলে ওয়াটারলু যুদ্ধ হয়েছিল কত সালে? 1815 সালে। কত সালে? 1815 সালে। কাদের মধ্যে যুদ্ধ হয়েছিল? প্রশ্ন, যুদ্ধ হয়েছিল হচ্ছে নেপোলিয়নের মধ্যে, নেপোলিয়ন এবং হচ্ছে ডিউক অফ ওয়েলিংটন। ঠিক আছে, ডিউক অফ ওয়েলিংটন। ঠিক আছে, ডিউক অফ ওয়েলিংটন। ঠিক আছে, ডিউক অফ ওয়েলিংটনের মধ্যে। তাহলে এখানে প্রশ্ন হচ্ছে যে যুদ্ধক্ষেত্রটা, ওয়াটারলু যুদ্ধক্ষেত্রটা অবস্থিত কোথায়? ওয়াটারলু যুদ্ধক্ষেত্র অবস্থিত কোথায়? এটার আনসার হচ্ছে বেলজিয়াম। বেলজিয়ামকে বলা হয় হচ্ছে যুদ্ধক্ষেত্র। কি বলা হয়? যুদ্ধক্ষেত্র, রণক্ষেত্র, তার রণক্ষেত্র বলা হয়। ইউরোপের ককপিট বলা হয় হচ্ছে ইউরোপের ককপিট বলা হয়, ইউরোপের ককপিট, ককপিট। তারপরে হচ্ছে কি যুদ্ধক্ষেত্র, রণক্ষেত্র, ইউরোপের ককপিট। এরপরে বলছিলাম যদি আমি বলি যে ইউরোপের ককপিট, এরপর আর কি আছে? এরপর আছে হচ্ছে বাফার স্টেট বলা হয়, এরকম নানাবিধ নামে আখ্যায়িত করা হয়। তাহলে রণক্ষেত্র বলা হয়, সমর ক্ষেত্র বলা হয়, সমর ক্ষেত্র। ঠিক আছে, এরকম ভাবে নানা ক্ষেত্রে আখ্যায়িত করা হয় হচ্ছে বেলজিয়ামকে। বেলজিয়ামের রাজধানী হচ্ছে ব্রাসেলস। ব্রাসেলসের মধ্যে, এই ব্রাসেলসের মধ্যে দুইটা দেশ সংস্থা সদস্য আছে, একটা হচ্ছে ইইউ আর এটা হচ্ছে যদি বলি ইইউ, এটা সবচেয়ে বড়, আর একটা ন্যাটো। এই দুইটা হচ্ছে বিশ্বের মধ্যে সবচেয়ে বড়, একটা হচ্ছে বাণিজ্যিক আর এটা হচ্ছে ন্যাটো হইতেছে যদি বলি সেটা হচ্ছে সামরিক। সামরিক সবচেয়ে বড় জোট বা সামরিক সবচেয়ে বড় জোটের নাম, তার নাম ন্যাটো, নর্থ আটলান্টিক ট্রিটি অর্গানাইজেশন। আর ইইউ হচ্ছে ইউরোপীয় ইউনিয়ন। বুঝতে পারছি ভাই? আশা করি আপনি এই জিনিসগুলো ক্লিয়ারলি বুঝতে পারতেছেন। ওকে, আচ্ছা, এবার দেখেন আন্তর্জাতিক আদালত কোথায় অবস্থিত? হ্যাঁ, আন্তর্জাতিক 33 নম্বর, আন্তর্জাতিক আদালত কোথায় অবস্থিত? আন্তর্জাতিক আদালত অবস্থিত কোথায়? এটি সবাইকে অ্যান্সার করতে হবে। নেদারল্যান্ডের হেগ শহরে। কোন শহরে? হেগ শহরে, নেদারল্যান্ডের হেগ শহরে। তাহলে আন্তর্জাতিক আদালত অবস্থিত নেদারল্যান্ডের হেগ শহরে অবস্থিত। কোথায়? হেগ। যতগুলো আদালত রয়েছে মনে রাখেন, যতগুলো আদালত আছে সবগুলো আদালতের সদর অবস্থিত নেদারল্যান্ডের হেগ। যেমন আইসিজে, আইসিসি, এরপরে পিসিএ। ঠিক আছে, তাহলে আইসিজে, আইসিসি, পিসিএ, ইন্টারন্যাশনাল কোর্ট অফ জাস্টিস,
ইন্টারন্যাশনাল ক্রিমিনাল কোর্ট, পার্মানেন্ট কোর্ট অফ আরবিট্রেশন। তাহলে সবগুলো আদালতের সদর দপ্তর কোথায় অবস্থিত? হেগ। তাহলে হেগ নেদারল্যান্ডস, ঠিক আছে? তাহলে হেগ নেদারল্যান্ডস অবস্থিত। ওকে, এটা আছে অ্যান্সার। এবার বলছি কি 24 নাম্বার, দেখেন 34 নাম্বার কি বলছে? মান্দারিন কোন দেশের ভাষার নাম? তাই এটা তো সবাই জানে, মান্দারিন হইতেছে চীনের ভাষার নাম। কার ভাষা? চীনের ভাষার নাম, ঠিক আছে? আপনারা সবাই জানেন মাতৃভাষার দিক থেকে সব থেকে, যদি বলা মাতৃভাষার দিক থেকে শীর্ষ দেশ কোনটা, সেটা হচ্ছে মান্দারিন ভাষা। ওকে, এবার বলছি 35 নাম্বার, এটা সবাই এটা আনসার করবেন। 35 নাম্বার বলছিলাম কি, কোনটিকে বলা হয় নিশীথ সূর্যের দেশ? তাহলে নিশীথ সূর্যের দেশ বলা হয় কাকে? প্রশ্ন হচ্ছে নিশীথ সূর্যের দেশ বলা হয় কাকে? সুইডেন, ফ্রান্স, নরওয়ে, নাকি কোনোটি নয়? তাহলে এটা আনসার করেন, 35 আনসার করেন। তাহলে আমরা জানি নিশীথ সূর্যের দেশ, তারপর ধীবরের দেশ। কিসের দেশ? ধীবরের দেশ, ধীবরের দেশ। এরপরে আছে কি, এরপরে যদি বলি ধীবরের দেশ, তারপরে মৎস্যজীবীদের দেশ, মৎস্যজীবীদের দেশ, তাহলে মৎস্যজীবীদের দেশ। তারপরে আছে কি, তারপরে আছে জেলেদের দেশ, তাহলে জেলেদের দেশ, ঠিক আছে? এগুলো সবগুলো অবস্থিত কোথায়? এগুলো সবগুলো অবস্থিত হচ্ছে, এগুলো যদি বলি সবগুলো সর্ব উত্তরের দেশ, তার নাম হচ্ছে নরওয়ে। আর নরওয়ের রাজধানীর নাম কি? নরওয়ের রাজধানীর নাম হচ্ছে অসলো। নরওয়ের রাজধানী কি? অসলো, ঠিক আছে? এটা পরীক্ষায় প্রশ্ন আসে আপনাদেরকে। তাহলে এই হইতেছে আপনাদের মোটামুটি আমি যদি বলি সবগুলোর অ্যান্সার, ঠিক আছে? তাহলে এই হইতেছে আপনাদের আজকে দুর্দান্ত একটি ক্লাস, লাইভ ক্লাস আপনাদের সামনে হাজির হয়েছে। প্রায় 35টার মতো প্রশ্ন নিয়ে আপনাদের সাথে হাজির হয়েছে। প্রশ্ন 35টা, কিন্তু ব্যাখ্যা বিশ্লেষণ যদি আমি করি সেটা কিন্তু অসংখ্য, অগণিত, ঠিক আছে? সবাই কিন্তু সেটা বুঝতেই পেরেছেন আশা করি আমার কথাটা। তাহলে দেখেন সেই তুলনায় কিন্তু আমি যদি বলি আপনাদেরকে অনেক কিন্তু, তো আপনাদের আগামী 9 তারিখে আপনাদের প্রাইমারি পরীক্ষা আছে, তাই না? আপনারা সবাই জানেন প্রাইমারি উপলক্ষে বাছাই কিন্তু 800 প্রশ্নের পিডিএফ এবং মডেল টেস্ট হইতেছে, এবং এই 800 প্রশ্নের মডেল টেস্ট পিডিএফ দেওয়া হবে সমাধান সহ। শেষ বেলায় রিভিশন করতে পারলে 70 থেকে 80 মার্ক আপনি অনায়াসে বা নিশ্চিন্তে আপনি তুলতে পারবেন, ঠিক আছে? কোর্স ফি মাত্র 99 টাকা। তাহলে যারা যারা শুধুমাত্র মডেল টেস্ট করতে চান বা শুধুমাত্র আপনার প্রশ্ন সমাধান করতে চান, তারা আমাদের এই কোর্সে ভর্তি হইতে পারেন। মাত্র 99 টাকা, এটা আহামরি এক বেলার খরচ। যে কোনো একটি মাধ্যমে টাকা পাঠিয়ে দেবেন, এইখান থেকে আপনি স্ক্রিনশট মেরে দ্রুত গতিতে একটু করতে পারেন, ঠিক আছে? অসাধারণ ক্লাস, থ্যাংক ইউ সো মাচ রিমা ইসলাম, থ্যাংক ইউ সো মাচ। আচ্ছা, দুর্দান্ত একটি ক্লাস নিয়েছি আজকে। একটু আপনাদের এই ক্লাসের মাধ্যমে কিছু কি শিখতে পেরেছেন কিনা একটু আমাকে কাইন্ডলি জানাবেন, এবং আপনাদের আজকে ক্লাসটি কেমন লেগেছে একটু সবাই জানাবেন। আর যারা যারা এখনো ভর্তি হননি, দ্রুত গতিতে আমাদের এই কোর্সে ভর্তি হয়ে যান, এবং 99 টাকা দিয়ে আপনি প্রায় 800 প্রশ্নের পিডিএফ পাবেন, ঠিক আছে? প্রায় 800 প্রশ্ন। স্যার একটা প্রশ্ন ছিল, সেটা হচ্ছে ভাত খাওয়ার 1 ঘন্টা পর পানি খাওয়ার সুবিধা কি? জানি না ভাই। এবার বলছি কি, বলছি খুব সুন্দর ক্লাস ছিল, থ্যাংক ইউ সো মাচ। এবার বলছি আলহামদুলিল্লাহ, খুব ভালো একটা ক্লাস হয়েছে, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। থ্যাংক ইউ সো মাচ সবাইকে, অসংখ্য যারা শেষ পর্যন্ত ক্লাসটা করেছেন এবং ধৈর্য ধরে ক্লাসটা করেছেন। ধৈর্য ধরে এই ক্লাসটা করেছেন তাদেরকে অসংখ্য একটি ক্লাস। ফাতেমা আক্তার তানিয়া বলছেন স্যার সুপার ডুপার ক্লাস হয়েছে, থ্যাংক ইউ সো মাচ। আচ্ছা, আক্তারজন বলছে আলহামদুলিল্লাহ ভালো ক্লাস। আর টিএইচ সোহান বলছে ধন্যবাদ স্যার, সুন্দর একটি ক্লাস উপহার দেওয়ার জন্য অসংখ্য ধন্যবাদ, অসংখ্য ধন্যবাদ। হোসাইন আহমেদ বলছেন আলহামদুলিল্লাহ স্যার। রীতা আক্তার বলছেন ম্যাম অনেক সুন্দর ক্লাস, থ্যাংক ইউ সো মাচ। আচ্ছা, যারা শেষ পর্যন্ত ক্লাসে ছিলেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আপনারা আমার জন্য দোয়া করবেন, এবং আমি আপনাদের জন্য দোয়া করবো যেন আপনাদের এই বছরেই 2026 সালে যেন আপনাদের একটা চাকরি হয়, এবং 26 সাল হোক আপনাদের বেকারত্ব মুক্তির একটি বছর, এবং আপনারা যারা সবাই ইনশাল্লাহ সরকারি একটি চাকরি লাভ করতে পারেন। সবাই এ পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এবং আমাদের এখন পর্যন্ত যারা এখানে ভর্তি হননি ভর্তি হয়ে নেবেন, ঠিক আছে? সবাই দোয়া করবেন আমার জন্য ইনশাল্লাহ। স্যার দোয়া রাখবেন অবশ্যই, ইনশাল্লাহ, ফি আমানিল্লাহ, সবার জন্য দোয়া থাকবে।